আসসালামু আলাইকুম সবাইকে, যারা আমাদের লাইভ ক্লাসে দেখছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দশম যে অধ্যায়টি রয়েছে, এই দশম অধ্যায়ের লাইভ ক্লাসটি নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং এই অধ্যায়ে অনেক কনফিউশনস রয়েছে তোমাদের, এবং অনেক ট্রিকি যে ম্যাথগুলো যেগুলো তোমরা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করতে সমস্যা হয়, সেগুলোর কিন্তু শর্টকাট ফর্মুলা আজকে তোমাদের দেখানোর চেষ্টা করবো। সো সবাই সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সবাই আমাদের চেটিং গ্রুপ দুইটা আছে, গ্রুপ 1 এবং গ্রুপ 2তে তোমরা একটু যারা যে গ্রুপে আছো একটু গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিও, যেন সবাই আমাদের গ্রুপ ক্লাসটাতে জয়েন করতে পারে। কেমন, খুব দ্রুত করে ফেলো। হ্যাঁ, অনেকে আছে আমাদের সাথে, সবাই সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা লেকচার নিব, সো সবাই যেন হচ্ছে আমাদের ক্লাসটিতে জয়েন করতে পারে। আমাদের আজকের যে টপিক বা আজকের যে চ্যাপ্টার, আমরা পদার্থবিজ্ঞানের লাস্ট অধ্যায় শর্ট সিলেবাসে যাচ্ছি আমরা। অধ্যায় নাম্বার হচ্ছে আমাদের 10, আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব যে চ্যাপ্টারটি আছে। আর এই অধ্যায়টা তোমরা পড়লে পুরো কেমিস্ট্রি একটা ফিল পাবা, কারণ যেহেতু অধ্যায়টা কেমিস্ট্রির সাথে রিলেটেড একটা টপিক। তোমাদের জাফর ভাইয়ের অধ্যায় এটা, আমি পড়াচ্ছি। আমার সাউন্ড ঠিক আছে কিনা একটু হচ্ছে জানো আমাকে, সাউন্ড ঠিক আছে কিনা একটু আমাকে খুব দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আর যারা এখনও জয়েন করো নাই, খুব দ্রুত জয়েন করে ফেলো বাচ্চারা, পরে কিন্তু হচ্ছে মিস করবা। কারণ পুরো লেকচারটা প্রথম থেকে না করতে পারলে আসলে রেকর্ড ভিডিও দেখে লাভ নাই বেশি একটা। তোমরা সবাই ডিরেক্ট লাইভ ক্লাস করার চেষ্টা করো, তাহলে তোমরা ক্লাসগুলোকে এনজয় করতে পারবে এবং আমারও ভালো লাগবে। ওকে, তাহলে দেখো আমাদের অধ্যায়টার নাম কিন্তু হচ্ছে আদর্শ গ্যাস। তাহলে আমরা প্রথমত গ্যাস যেগুলো আছে, তোমরা সবাই জানো গ্যাস আর বাষ্পের মধ্যে একটা পার্থক্য আছে। যে গ্যাস আর যদি এখন আমরা সন্ধি তাপমাত্রা বলি, সন্ধি তাপমাত্রা বা ক্রিটিক্যাল তাপমাত্রা যেটা আছে, এই সন্ধি তাপমাত্রা হচ্ছে একটা মিডল পয়েন্ট। সন্ধি তাপমাত্রার উপরের যে অবস্থাটা এটাই হচ্ছে আমাদের গ্যাস, আর সন্ধি তাপমাত্রার নিচের যে অবস্থাটা সেটা হচ্ছে আমাদের বাষ্প। তার মানে এই অধ্যায়টা আমরা হচ্ছে গ্যাস নিয়ে আলোচনা করব। আর গ্যাস মানে বুঝতেই পারছো, যেহেতু আমরা গ্যাস নিয়ে আলোচনা করছি, তার মানে গ্যাসটা সন্ধি তাপমাত্রার উপরের একটা অবস্থা হবে। গ্যাসকে তুমি যদি তরল বানাতে চাও, তাহলে এই গ্যাসকে প্রথমে সন্ধি তাপমাত্রায় আনতে হবে, দেন চাপ দিতে হবে। চাপ প্রয়োগ করলে ওই গ্যাসগুলো কিন্তু একটা সময় পরে আর গ্যাস থাকবে না, সেগুলো হচ্ছে আমাদের তরলে পরিণত হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের যে ব্যাপারটা গ্যাস এবং হচ্ছে বাষ্পের ব্যাপারটা গেল আমাদের। এখন এই গ্যাসগুলো হচ্ছে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। তোমরা সবাই জানো আমাদের গ্যাসের ক্লাসিফিকেশন যদি বলি, একটা হচ্ছে বাস্তব গ্যাস, একটা হচ্ছে আমাদের বাস্তব গ্যাস। এখান থেকে অ্যাডমিশন টেস্টে প্রচুর প্রশ্ন আসে, বাস্তব গ্যাস এবং হচ্ছে আমাদের আদর্শ গ্যাস। আমরা থিওরিগুলো একটু দেখাবো, আজকে ক্লাসটা একটু বড় হতে পারে কারণ প্রচুর প্রবলেম আমরা সলভ করব। বাস্তব গ্যাস হচ্ছে তোমার যেই গ্যাসগুলো তোমার হচ্ছে কতগুলো স্পেসিফিক সূত্র আছে, যেমন বয়েল, তারপর তোমার হচ্ছে চার্লস অথবা অ্যাভোগাড্রো, গ্যালুসাক, অথবা ডিরেক্টলি যদি এক কথায় বলি পিভি ইকুয়াল হচ্ছে এনআরটি। এই যে বাচ্চা বাচ্চা সূত্রগুলো আছে, এই সমীকরণগুলো মানবে না, মানে মেনে চলে না। তার মানে যেগুলো এই সমীকরণগুলো মেনে চলে না তারাই হচ্ছে আমাদের বাস্তব গ্যাস। আর যারা এই সমীকরণগুলো মানে, তার মানে আমাদের হচ্ছে বয়েল, চার্লস, পিভি ইকুয়াল এনআরটি অথবা গ্যালুসাকের সূত্র অথবা তোমার হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র যেগুলো রয়েছে, এই সূত্রগুলো যে সকল গ্যাস মেনে চলে ওই সকল গ্যাসগুলোকে আমরা বলি আদর্শ গ্যাস। কিন্তু মজার বিষয় হচ্ছে বাস্তবে কোনো গ্যাস আদর্শ গ্যাস নয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। বাস্তবে কোনো গ্যাস আদর্শ নয়, কোনো গ্যাস আদর্শ গ্যাস নয়, এটা লিখে রাখতে হবে তোমাদের। আদর্শ গ্যাস নেই, বাস্তবে কোনো গ্যাস আদর্শ গ্যাস নেই। এই পুরা জিনিসটা হচ্ছে একটা ভয়ানক জিনিস, মানে কাল্পনিক জিনিস। এই পুরা যে জিনিসটা আছে কল্পনাই সম্ভব, হ্যাঁ, কাল্পনিক বস্তু, এটা কাল্পনিক। তার মানে আদর্শ গ্যাসগুলো হচ্ছে আমাদের কাল্পনিক। এখন এই যে বাস্তব গ্যাসগুলো আছে, এই বাস্তব গ্যাসগুলো কখনো কখনো তোমাদের কি আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে। বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ কখন প্রদর্শন করবে, স্পেশাল শর্তটা লিখে রাখো। যখন আমরা চাপ দিব নিম্ন চাপ ও হচ্ছে আমাদের উচ্চ তাপমাত্রা,
উচ্চ তাপমাত্রা। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে তোমার হচ্ছে বাস্তব গ্যাসগুলো কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, এটা তোমার হচ্ছে প্রচুর আসছে এই প্রশ্নটা, অনেক জায়গায় অনেক বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছে যে কখন বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ প্রদর্শন করবে। মনে রাখতে হবে তোমাদেরকে, যখন নিম্ন চাপ দিবা, অনেক হাই টেম্পারেচার দিবা, তখন এই বাস্তব গ্যাসগুলো কিন্তু সে তার ক্যারেক্টার বা আচরণ যেগুলো আছে তখন সে আর বাস্তব গ্যাসের মতো আচরণ দেখাবে না, সে হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের মতো একটা আচরণ দেখাবে। তারপরে এখানে আরেকটা জিনিস, আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, এটা একটা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। আদর্শ গ্যাসের যে আমাদের অভ্যন্তরীণ শক্তিটা লিখে নাও, এটা অভ্যন্তরীণ শক্তি, এটা হচ্ছে আমাদের তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল। এটাও একটা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন যে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কার উপর নির্ভরশীল। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17-18 সালে আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17-18 সালে প্রশ্নটা আছে যে আদর্শ গ্যাসের জন্য অভ্যন্তরীণ শক্তিটা কার উপর নির্ভরশীল। আচ্ছা, তাহলে দেখো আদর্শ গ্যাসের তাপমাত্রাটা কিন্তু অভ্যন্তরীণ শক্তিটা কিন্তু আমাদের তাপমাত্রার উপর নির্ভরশীল। তোমরা এটা বোর্ড করে রাখো, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17-18 সালের একটা প্রশ্ন। আর আরেকটা হচ্ছে আদর্শ গ্যাসের যে স্থিতি শক্তি, এটাও একটা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন যে আদর্শ গ্যাসের স্থিতি শক্তিটা আসলে কত হবে। আদর্শ গ্যাসের স্থিতি শক্তিটা হচ্ছে 0, তোমরা এটাও লিখে রাখতে পারো যে আদর্শ গ্যাসের যদি স্থিতি শক্তি বের করতে বলে তাহলে এটা কিন্তু আমাদের 0 হবে। এবং বাস্তবে যে গ্যাসগুলো আমরা দেখি, যেমন ধরো হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, তারপর তোমার কার্বন ডাই অক্সাইড, এই যে গ্যাসগুলো বলি এগুলো আসলে আদর্শ গ্যাস নয়, এই সবগুলো গ্যাস কিন্তু আমাদের বাস্তব গ্যাসের মধ্যে পড়ে যাবে। ওকে, সবাই এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। তার মানে পরীক্ষা আসতে পারে, এখান থেকে একটা এমসিকিউ দিয়ে দেখি তোমরা পারো কিনা। আমাদের বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের বেসিক যে ব্যাপারটুকু শেষ, এখান থেকে বিগত যত প্রশ্ন আছে সব আমরা দেখানোর চেষ্টা করেছি। একটা হচ্ছে নিচের কোনটি আদর্শ গ্যাস, নিচের কোনটি আদর্শ গ্যাস হবে, নিচের কোনটি আদর্শ গ্যাস হবে। অপশন নাম্বার এ হচ্ছে নাইট্রোজেন, অপশন নাম্বার বি হচ্ছে অক্সিজেন, অপশন নাম্বার সি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, অপশন নাম্বার ডি হচ্ছে নান। দেখি কে কত দ্রুত কমেন্টস করতে পারো যে কোনটা হবে, নিচের কোনটি আদর্শ গ্যাস হবে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং নান। খুব দ্রুত কমেন্টস জানাও। এই যে মারিয়া তানিশা ভুল করছে, এই যে ভুল করা যাবে না, এটার আনসার হবে নান। ইয়েস, কারণ আমি আগে বলেছি আদর্শ গ্যাসগুলো তোমার কল্পনায় সম্ভব, বাস্তবে কিন্তু সম্ভব না। যে গ্যাসগুলো আমরা নাড়াচাড়া করি সারাদিন, এই গ্যাসগুলো হচ্ছে আমাদের কি বাস্তব গ্যাসের মধ্যে পড়ে। তার মানে এই যে গ্যাসগুলো দেখতেছো সবগুলোই কিন্তু তোমার বাস্তব গ্যাস। যেহেতু আমাকে অপশনে চেয়েছে আদর্শ গ্যাস, তার মানে এটা হচ্ছে আমাদের নান, কোনোটাই না, এগুলো কল্পনায় সম্ভব। কেমন কল্পনায় নিয়ে আসবা। ওকে, তো আমাদের একটা কুইজ শেষ হয়ে গেল। এখন আমরা হচ্ছে বিভিন্ন সূত্রগুলো নিয়ে কাজ করব, যে সূত্রগুলো থেকে প্রচুর প্রশ্ন আছে। লেখো গ্যাসের যে সূত্রগুলো আছে, গ্যাসের সূত্রগুলো থেকে অ্যাডমিশন টেস্টে ডিরেক্ট প্রশ্ন আসে। 1 নাম্বার যদি বলি আমরা বয়েলের সূত্র, বাচ্চা বয়েল কি বলছে দেখো, এই বয়েল বলেছে যেহেতু বয়েল মানে তোমার ফুটানো, ফুটাইতে কি লাগে তাপ দরকার, এখান থেকে তাপমাত্রা তৈরি হয়। তাহলে মনে রাখবা বয়েলের সূত্রে একটা জিনিস ধ্রুবক, সেটা হলো কে ধ্রুবক বলো তো আমাদের, তাপমাত্রা ধ্রুবক। তাপমাত্রার কোনো পরিবর্তন করা যাবে না, তাপমাত্রা পরিবর্তন করলে জিনিসপত্রগুলো চেঞ্জ হয়ে যাবে। সো তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমাদের বয়েল বলেছে যেহেতু আমাদের চলরাশি হচ্ছে 3 ধরনের, পিভিটি, তার মানে চাপ, আয়তন এবং তাপমাত্রা, এই 3টা জিনিসের মধ্যে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় রিলেশন ঘটাইছে। এবং রিলেশনগুলোর মধ্যে একটা রিলেশন হচ্ছে বিজ্ঞানী বয়েলের সূত্র। উনি বলেছিলেন যে তাপমাত্রা যদি ধ্রুবক থাকে তাহলে কোন একটা গ্যাসের আয়তনের সাথে চাপের যে সম্পর্কটা, এটা রিলেশনটা দেখো ব্যস্তানুপাতিক রিলেশন। এটাও কিন্তু অ্যাডমিশন টেস্টের প্রশ্ন যে নিচের কোনটি ধ্রুব তাপমাত্রায় আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। তার মানে যে ভি এবং পি এদের মধ্যে যে ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তার মানে একটা গ্যাসের চাপ যত বাড়াইতে থাকবা তার আয়তন কিন্তু ততই কমতে থাকবে, অথবা চাপ যত কমাইতে থাকবা আয়তন কিন্তু ঠিক সেই পরিমাণ বাড়তে থাকবে। তার মানে এই সূত্রটাকে যদি ক্যালকুলেট করি, এখান থেকে একটা জিনিস পাওয়া যায়, পি এবং ভি এদের গুণফলটা আজীবন কিন্তু কি থাকবে বলো তো আমাদের, ধ্রুবক থাকবে। তার মানে আমরা যদি তাপমাত্রা চেঞ্জ না করি, তাপমাত্রাকে পরিবর্তন না করি, তাপমাত্রা পরিবর্তন না করার কারণে চাপ এবং আয়তনকে যখনই তুমি গুণ করবা, এদের গুণফলটা অলওয়েজ কিন্তু একটা ধ্রুব সংখ্যা আসবে। তার মানে অটোমেটিকলি তুমি যদি চাপ বাড়াইতে থাকো, আয়তনের মান কিন্তু অটোমেটিকলি কমতে থাকবে, বা চাপের মান কমাইতে থাকলে অটোমেটিকলি আয়তনের মান কিন্তু তোমার বাড়তে থাকবে।
আচ্ছা, সো সবাই ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো। এই যে তোমার এই সূত্রটা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 11-12 সেশনে আছে বয়েলের সূত্র, লিখে রাখো রেফারেন্সগুলো। 11-12 সেশনে আছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে প্রশ্ন আছে 11-12 সেশনে শুধুমাত্র বয়েলের সূত্র। এখানে বাংলা তর্জমাটা দিয়ে দিছিল, তারা বলছিল যে ধ্রুব তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের যে আয়তন, এই আয়তনটা চাপের সাথে ব্যস্তানুপাতিক। এই সূত্রটা কে বলছেন? এটা বলছেন হচ্ছে বিজ্ঞানী বয়েল। এটা তোমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্নটা আসছে। সানজিদা হাওলাদার, স্লো পড়ান, অনেক স্লো পড়াচ্ছি, শেষ করতে হবে। আজকে লেকচার অনেক বড়, আজকে যা পড়াবো তারা দেখবি যে পুরো কন্টেন্টটা কি হয়, যদি সব ঠিক থাকে, আল্লাহ রাখে যদি ঠিক। আচ্ছা, সো বয়েলের ব্যাপারটা গেল। এখন দেখো এখন এখান থেকে 2 নাম্বার যে কন্টেন্টটা, এখন আমরা আগে একটু গ্রাফ করে নিব। বয়েলের সূত্রে যে গ্রাফগুলো আছে, গ্রাফগুলো ভালো ইম্পর্টেন্ট বলতে পারো। প্রথমত হচ্ছে 1 নাম্বার গ্রাফ হচ্ছে পিভি গ্রাফ বা ভিপি গ্রাফ বা পিভি গ্রাফ যদি আমরা বলি। দেখো, যেহেতু আমরা বিজ্ঞানী বয়েল, এটা রিপন স্যার বলে নাই, বয়েল সাহেব বলছেন যে ভি এর সাথে পি এর সম্পর্কটা হচ্ছে তোমার হচ্ছে কি ব্যস্তানুপাতিক। সো আমরা যদি একটা অক্ষ বরাবর ভি নেই, একটা অক্ষ বরাবর আমরা পি নেই, চাপ বাড়াচ্ছ আয়তন কমছে, চাপ বাড়াচ্ছ আয়তন কমছে, তাহলে প্রথমত লেখচিত্রটা হবে এরকম। এটাকে বলে অধিবৃত্তাকার লেখচিত্র। অধিবৃত্তাকার। হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন বলবে নিচের কোনটি পিভি লেখচিত্র প্রকাশ করে, তাহলে পিভি লেখচিত্র হবে এরকম, দেখতে হবে অধিবৃত্তাকার লেখচিত্র। এরপরে যদি দেখেন, আমরা যদি হচ্ছে এই সম্পর্কটা ফিল করি যে ভি এইদিকে নিলাম, এইদিকে আমরা 1/p নিলাম, এই ভি এর সাথে 1/p, আপনারা ম্যাথের মধ্যে সরলরেখা সমীকরণ করছেন, এটা কিন্তু আমরা y ধরি, আর এখানে কনস্ট্যান্ট তো একটা থাকবে, মনে মনে m চিন্তা করলাম, 1/p কে x চিন্তা করলাম, y = mx। এই ধরনের সরলরেখা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা হয়। এটা হচ্ছে মূল বিন্দুগামী, মনে রাখবেন, মূল বিন্দুগামী সরলরেখা। আগে কনসেপ্টটা ক্লিয়ার হবেন, তারপর আনসার করবেন। এখানে বুঝতে হবে যে ভি এর সাথে 1/p এর রিলেশন কি। ভি এর সাথে 1/p এর রিলেশন কিন্তু সমানুপাতিক, ভি এর সাথে পি এর রিলেশন কিন্তু ব্যস্তানুপাতিক। বাচ্চারা না ভুল করা যাবে না, অ্যাডমিশন টেস্টে চান্স পাইতে গেলে মাথাটা একটু আওলাইতে হবে যে ভি এর সাথে পি হচ্ছে কি ব্যস্তানুপাতিক, ভি এর সাথে 1/pটা কি সমানুপাতিক। তাহলে এই গ্রাফটা হবে কি মূল বিন্দুগামী সরলরেখা। আবার দেখেন, বিজ্ঞানীরা বলেছেন, আমি বলি নাই, পিভি এদের গুণ করলে গুণফলটা কি সংখ্যা হয়? ধ্রুব সংখ্যা। তার মানে চাপ বাড়ান আয়তন বাড়ান সমস্যা নাই, কিন্তু চাপ আর আয়তনটা যখন গুণ করবেন, এই গুণ ফলটা কিন্তু অলওয়েজ কি সংখ্যা হবে? ধ্রুব সংখ্যা হবে। তাহলে যদি আরেকটা গ্রাফ বানাই আমরা, ধরেন এইদিকে আমরা পিভি নিলাম, এইদিকে নিলাম পি, অথবা এইদিকে আপনি ভি নিলেন। আপনি নর্মালি একটা জিনিসে পরিবর্তন করলেন, ধরেন আমি পি নিয়ে কাজ করছি, চাপ বাড়াচ্ছেন, আয়তন চেঞ্জ হচ্ছে, কিন্তু এদের গুণফলটা আনচেঞ্জ। তার কারণে এটা এক অক্ষের সমান্তরাল হবে। তাহলে পিভি ভার্সেস পি এই লেখচিত্র যদি আমরা অঙ্কন করি, তাহলে এটা কিন্তু এক অক্ষের সমান্তরাল অথবা চাপের সমান্তরাল একটা লেখচিত্র পাওয়া যায়। তাহলে এই যে বয়েলের সূত্রে 3টা লেখচিত্র পাইলাম, এইটা একটা, এইটা একটা। এই ধরনের সমীকরণে যেহেতু তাপমাত্রা ধ্রুবক, এই জন্য এদেরকে বলা আইসোথার্মাল বা আইসোথার্ম। এদেরকে বলা আইসোথার্ম। আইসো মানে আইসো একই, থার মানে তাপমাত্রা। তার মানে এই ফর্মুলায় আইসোথার্ম মানে তাপমাত্রা সমান, এই জন্য এই ধরনের গ্রাফগুলোকে বলা হয় আইসোথার্মাল গ্রাফ। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি আইসোথার্ম। হাল ছেড়ে না বন্ধু, বইয়ে পরাবৃত্ত দেওয়া, পরাবৃত্ত ফিজিক্সে তো ভুল করে সব। ফিজিক্সে যেখানে পরাবৃত্ত দরকার সেখানে দেয় অধিবৃত্ত, যেখানে দরকার অধিবৃত্ত সেখানে দেয় পরাবৃত্ত। বেচারা মারাত্মক জিনিস, ইসাক স্যার মারাত্মক জিনিস, উনি মারাত্মক জিনিস দিয়েছেন। প্রাসের সময় দেখবো উল্টাপাল্টা লাগাইছেন, আর এখন উল্টাপাল্টা লাগাইছেন, সব জায়গায় ঝামেলা। আচ্ছা, সমস্যা নেই, ওকে, অধিবৃত্ত দিও এটা। যার ফলে মোটামুটি বয়েল শেষ হলো, বয়েল নিয়ে আমাদের কাহিনী শেষ। আমরা একটু পরে ম্যাথটা সলভ করবো, আগে প্যাচ ছুটাই মাথার মধ্যে থেকে। এখন বিজ্ঞানী চার্লস আসলেন অনেকদিন পরে। 2 নম্বর সূত্র হচ্ছে আমাদের চার্লসের সূত্র। চার্লস কি বললেন সেটা তোমরা ভালো জানো। চার্লস নামের মধ্যেই দাও চ দিয়ে শুরু, চ মানে চাপ স্থির, চাপ ধ্রুবক, চাপ পরিবর্তন করা যাবে না, চাপ চেঞ্জ করা যাবে না। সো আমাদের চার্লস সাহেব বলেছেন, দেখো উনি বলেছেন যে যদি চাপকে তুমি চেঞ্জ না করো, তাহলে ভি এর সাথে তাপমাত্রা একটা মারাত্মক সম্পর্ক। তার মানে কি তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়বে, তাপমাত্রা কমাইলে আয়তন কমবে, তাহলে ভি এর সাথে টি এর একটা কি সমানুপাতিক সম্পর্ক। এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 10-11 সালে আসছে। প্রশ্নটা ছিল এরকম, আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ যদি স্থির রাখো তাহলে আয়তন এবং তাপমাত্রার মধ্যে সমানুপাতিক সম্পর্ক, এটা কে বলেছেন? অপশনে ছিল বয়েল, চার্লস, ডাল্টন, কোনোটি নয়। তোমরা জানো যে এটা বলেছেন বিজ্ঞানী চার্লস। চাপ স্থির মানে চ দিয়ে চাপ হয়, চ দিয়ে চার্লস হয়, তার মানে চাপের সূত্রকে বলা হয় চার্লসের সূত্র, মনে রাখবেন এটা, ঠিক আছে?
ওকে, তাহলে আমাদের মোটামুটি চার্লসের সূত্র গেল। এখন এই ফর্মুলা থেকে যদি আমরা একটা জিনিসপত্র বানাই তাহলে ব্যাপারটা হবে এরকম যে v/t ইকুয়াল হচ্ছে আমাদের কি বলেন তো ধ্রুবক, তার মানে হচ্ছে আয়তনের সাথে তাপমাত্রার রিলেশন করলে এই রিলেশন নাকি কখনো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, রিলেশন সবসময় কনস্ট্যান্ট থেকে যায়। তার মানে তাপমাত্রা যত বাড়াইতে থাকবে গ্যাসীয় পদার্থের আয়তনও বাড়তে থাকবে, তাপমাত্রা কমাইতে থাকলে আয়তনও কমতে থাকবে, কিন্তু এদের অনুপাতটা কখনো চেঞ্জ করা যাবে না, এটাই হচ্ছে এদের সম্পর্ক। ওকে, তাহলে এই যে গ্রাফগুলো আছে এই গ্রাফগুলো সম্পর্কে অনেক জায়গায় প্রশ্ন আছে, তোমরা হচ্ছে এখান থেকে দেখো ওই যে আগের যে গ্রাফ চার্লসের সূত্রে গ্রাফটা কেমন হবে, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে। দেখেন রিলেশন তো বুঝেন সবাই, এই রিলেশনটা কিসের রিলেশন, সমানুপাতিক রিলেশন। যেহেতু ভি সমান সমান যদি কেটি বলেন তাহলে এটাকে যদি কষ্ট করে ওয়াই ধরেন, কে কে যদি আপনারা এম ধরেন, টি কে যদি আপনারা এক্স ধরেন, তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স এমন একটা জিনিসপত্র আসে। তাহলে যদি আমরা গ্রাফটা বানাই তার মানে ভি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর টি, জিনিসটা মূল বিন্দুকে সরল রেখা, যদিও কোনো গ্যাসের আয়তন শূন্য হয় না, আমরা ধরে নিলাম গ্রাফটা এরকমই দেওয়া ছিল। ঠিক আছে, এই গ্রাফটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে, রেফারেন্স লেখেন, এই গ্রাফটা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 19-20 সালে। যা পড়ামো এর বাইরে কিছু পড়ার দরকার নাই, এগুলো পড়েন, এগুলো পড়ে চান্স পান, এরপর আমাদের গ্রুপে বলিয়েন। আচ্ছা, একজন বলছে ভাই বইয়ে ভুল থাকলে কি করবেন, বইয়েরটা দেখাবেন, আমারটা না। বই যদি বলে জিনিসটা হচ্ছে এরকম, ওটা এরকম, কারণ স্যাররা বই ফলো করবে। ঠিক আছে, ওকে, দেখেন তাহলে আমাদের এই যে ভিটি লেখচিত্রটা ব্যাপারটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 19-20 সালে প্রশ্ন, বুঝেন আপডেট লেভেলে প্রশ্ন, গ্রাফগুলো দিবে। প্রশ্নটা ছিল এরকম, চার্লসের সূত্রের নিচের কোন লেখচিত্র দ্বারা প্রকাশ করা যায়। চার্লসের সূত্র হচ্ছে কি রিলেশন, খুব সুন্দর সমানুপাতিক রিলেশন, যার কারণে মূল বিন্দুগামী একটা রেখা আসবে। যদি কোনো কারণে গ্রাফের মধ্যে দেখেন যে মূল বিন্দুগামী রেখা নাই, একটু গ্যাপ দিছে, তাহলে ওইটাও সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে কখনো আমাদের ম্যাথমেটিক্যালি কোনো শূন্য হয় না। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, পরম শূন্য তাপমাত্রা, এটাও গুরুত্বপূর্ণ জিনিস। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে এমন একটা জিনিস যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন থিওরিটিক্যালি শূন্য হয়, এবং এর মান কত -273 কি ডিগ্রি সেলসিয়াস, অর এটা হচ্ছে কি 0 কেলভিন। এই মানটা মনে রাখবেন, এটাও অ্যাডমিশন টেস্টে প্রচুর আছে, এটাও কিন্তু অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, মাথায় রাখবেন, পরীক্ষায় কিন্তু এটা অনেকবার আসছে, এটা তো আপনাদের লাগবে। এই যে নাফিস নাম ঠাম নিয়ে কিছু বলা দরকার নাই। -273 সাথে আরো কিছু থাকতে পারে, 0.16 থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই, এটা দিয়ে দিবা, বাট 0 কেলভিন গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এটা আমাদের লাগবে। এরপর আমরা চলেন আর একটু ভিতরে ঢুকি। আমরা এখান থেকে যেটা সব পরীক্ষার হলে এত কিছু মনে রাখার দরকার নাই, থিওরিটিক্যাল জিনিসগুলো মনে রাখবেন, আমরা একটু পরে প্রচুর ম্যাথ সলভ করবো আর কি। এখন দেখেন এখানে আপনাদের যেটা স্বাভাবিক চাপ, এটা একটু মনে রাখবেন। স্বাভাবিক চাপ এটা ডিরেক্টলি কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। স্বাভাবিক চাপ কি 1 অ্যাটমসফিয়ার হয়, অথবা হচ্ছে 76 কি হয় বলতো সেন্টিমিটার পারদ চাপ, অথবা হচ্ছে কত 0.76 কি মিটার, অথবা 760 কি হয় বলতো আমাদের মিলিমিটার, সব পারদ চাপ এগুলো, অথবা 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, অথবা 1.01325 ইন্টু 10⁵ কি হয় প্যাসকেল। এগুলো হচ্ছে এসআই পদ্ধতির একক, পরীক্ষা এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মেডিকেল এবং ভার্সিটি দুই জায়গার জন্য আসে, এটা মাথায় রাখবেন। দেখেন এখানে মাথায় রাখবেন 1 অ্যাটমসফিয়ার এবং স্বাভাবিক চাপের ব্যাপারটা গেল। স্বাভাবিক তাপমাত্রা যদি বলে, স্বাভাবিক তাপমাত্রা মানে কি জানো তো, স্বাভাবিক তাপমাত্রা বলতে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এটা বোঝায়। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এখানে পরীক্ষা স্বাভাবিক চাপ না বলে এনটিপি বলতে পারে, এনটিপি মনে রাখবেন, এনটিপি মানে এই জিনিসগুলাই, এনটিপি মানে কি এই জিনিসগুলাই মনে রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ আমার নোট পড়ে দাও, আমার নোট পড়ে চান্স না পেলে পরে আমার কাছে আইসো, তবে লাভ নাই, কারণ তখন তোমার লাইফ ধ্বংস করে আমার কাছে আসলে লাভ নাই। লাইফে ভালো কিছু করার আগে আমার কাছে আসিও, সর্বোচ্চ সাপোর্ট পাবা, কারণ আমরা হচ্ছে তোমাদের এই অনলাইন কোর্সের জন্য আমি কখনোই চিন্তা করি নাই যে তোমাদের কাছ থেকে অনেক বেশি কিছু আশা করি। আমি চাচ্ছি এটা তোমাদেরকে, আমি যা জানি তা তোমাদেরকে শিখাতে, এটাই আমার টার্গেট। কারণ অনেকে বলছো যে আপনারা কেন আপনি এতদিন অনলাইনে কোনো কোর্স ছাড়েন নাই, কারণ অনলাইনে অনেক ভেজাল আছে ভাই, অনলাইনে আমাদের কোর্স নাই। অফলাইনে ফার্মগেট আসলে আমার সাথে অনেকের দেখা হবে, কারণ আমি যারা ফার্মগেট থাকে তারা জানে আমাদের লেভেল সম্পর্কে। ওকে, একটু
সবাইকে একটু বলে নেই, একটু ব্র্যান্ডিং, বিজ্ঞাপন বিরতি দিচ্ছি। এই বইটা সুন্দর একটা মলাটের বই, তোমরা আমাদের গ্রুপে দেখেছো, অনেকে বইটা কিনতে চেয়েছো। সো বইটা সম্পর্কে একটু ব্রিফ করে নেই। এই বইটা তোমাদের লাইফটাকে অনেক চেঞ্জ করতে পারে। কেন চেঞ্জ করতে পারে বলি, বইটা আমাদের গত বছর লেখা, এবার শর্ট সিলেবাস করার কারণে বইটা আমরা মার্কেটে আপডেট করে সেল করি নাই এবং মার্কেটে আমরা কোনো প্রচারণাও করি নাই। তবে তোমরা যারা এক্সট্রা প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমাদের বিশেষ করে রিটেনের জন্য, ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং বোথ সব জায়গার জন্য এই বইটা তোমার লাইফে অনেক প্রভাব ফেলতে পারে। এই বইটা দিয়ে কি করা যাবে, বাসায় বসে বসে পরীক্ষা দেওয়া যাবে। কারণ তোমরা জানো আমাদের প্রক্সিমা কোচিংয়ের যে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের যে মডেল টেস্ট প্রোগ্রামগুলো আছে, সব মডেল টেস্টে প্রোগ্রামের প্রশ্ন দিয়ে আমাদের এই বইটা তৈরি করা হয়েছে। যদি কারো কাছে মনে হয় বইটা নিলে তোমার লাইফে চেঞ্জ আসবে, বইটার দাম খুব কম, 400 টাকা, তুমি চাইলে বইটা নিতে পারো, ডেলিভারি আমার পক্ষ থেকে তোমাদের ফ্রি করে দিব। বইটি কীভাবে সাজানো হয়েছে আমাদের ওই গ্রুপে তোমাদের রিফাত ভাইয়া মনে দিয়েছে একটা ইন্ডেক্সের মাঝে যা যা তোমার লাইফে দরকার, অধ্যায়ভিত্তিক পরীক্ষা, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, একদম লেটেস্ট বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলার দেয় সেই সার্কুলারের আলোকে তোমাদের এটা দেওয়া আছে। সো তোমরা যারা এই বইটা নিতে চাও, আমি আগেই বলে নিচ্ছি বইটা হচ্ছে ফুল সিলেবাসের উপরে করা। তবে মজার বিষয় হচ্ছে এখানে বইটা চ্যাপ্টার ওয়াইজ করা আছে, 2-3টা করে চ্যাপ্টার। দেখো সবচেয়ে মজার বিষয়গুলো বলে নেই, বাংলাদেশে কোনো বই আশা করি এটা পাবা না, কারণ ডিফারেন্ট, মানে এটা আমার লেখা একটা বই। এমসিকিউর জন্য একটা ওএমআর দেওয়া আছে, 50টা এমসিকিউ দেওয়া আছে 3টা চ্যাপ্টার মিলে। তোমার শর্ট সিলেবাসে যেগুলো আছে একটু খুঁজে খুঁজে পরীক্ষা দিবা। 50টা এমসিকিউ দেওয়া আছে প্রথম 3টা চ্যাপ্টারের। শর্ট সিলেবাসে যদি বাদ দাও, এখানে প্রচুর এমসিকিউ পাবো প্র্যাকটিস করার জন্য। সবচেয়ে মিরাক্কেল ব্যাপারটা দেখো, আমাদের বই একমাত্র পরীক্ষা দিতে পারবা। রিটেনের জন্য আমাদের প্রশ্ন সেট করা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্যাটার্নে আসে, এবং ফাঁকা জায়গাগুলো সুন্দর করে দিয়েছি। তোমরা চাইলে এখানে লিখতে পারবা, লেখার সুযোগ আছে, এবং পেন্সিল দিয়ে লিখবা, প্র্যাকটিস করবা। তাতে তোমার সুবিধা যেটা হবে, তুমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অল্প জায়গার মধ্যে কিভাবে বেশি বেশি লিখতে হয় এই প্র্যাকটিসটা হয়ে যাবে। সো এইখানে দেখবা ভার্সিটির অধ্যায়ভিত্তিক এক্সামের জন্য লিখিত যেটা যেটা শর্ট সিলেবাসে আছে ওটা তোমরা পড়তে পারো। আচ্ছা, এরপরে দেখো ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিবা, সিমিলারলি ইঞ্জিনিয়ারিং এর মতো করেও প্রশ্ন এখানে সেট করা আছে সেম প্যাটার্নে, বুয়েট যে স্টাইলে দেয়। এরপরে আরো মজার বিষয় হচ্ছে এমসিকিউ গুলোর ম্যাক্সিমাম প্রায় 70 থেকে 80% প্রশ্নের ব্যাখ্যা শর্টকাট সহ দেওয়া আছে। রিটেন গুলোর সব 100% ব্যাখ্যা দেওয়া আছে। এই বইটা তোমাকে পুরো প্রিপারেশনটাকে গুছাইতে অনেক সাহায্য করবে, বিশেষ করে লিখিত অংশটাতে। যারা লিখিততে দুর্বল মনে করো, এই বইটা তোমাদের জন্য নিতে পারো তোমরা। আমি বলবো না নিতেই হবে, নিলে তোমার কাজে লাগবে। বইটার প্রাইস বলে দিলাম। তোমরা যদি কেউ বইটা নিতে চাও তাহলে যে কাজটা করতে হবে, আমি একটা বিকাশ নাম্বার তোমাদের বলে দিচ্ছি, কারণ আমি এই নাম্বারে আমার সাথে অ্যাভেলেবেল হয়তো কন্ট্যাক্ট করতে পারবে না। তোমরা হচ্ছে এই নাম্বারে কন্ট্যাক্ট করো 01784652995। এই নাম্বার আমার ছোট ভাইয়ের নাম্বার, ওর সাথে কথা বলতে পারো। হ্যাঁ, রিটেনের সব আনসার আছে, তোমরা হচ্ছে এটা আমার ছোট ভাই শিপন ভাইয়ের নাম্বার, ওর সাথে কথা বলে বইটা কিভাবে কিনতে পারো, নিতে পারবা। আমি বলছি, আমি এই যে টিচার হিসেবে তোমাদের সাজেস্ট করছি, রিটেনের জন্য তোমরা মারাত্মক সাপোর্ট পাবা। অথবা তোমাদের কোনো সিনিয়র ভাই যদি 20 বেঁচে থাকে, তারা একচেটি আমাদের এই বইটা সাপোর্ট নিয়েছে করোনাকালীন সময়, যখন সব কোচিংগুলো অনলাইনে ছিল। আমরা একমাত্র অফলাইনে সাপোর্ট দিয়েছিলাম, এবং যারা অনলাইনে তাদেরকে অফলাইনের মতো করে এক্সাম দেওয়ার জন্য আমার নিজের একটা বই বাজারে ছেড়েছিলাম। ওকে, না ভাই আমাদের ডিসকাউন্ট নাই, এগুলো ডিসকাউন্টের জিনিস না। আমরা হলো এই বইটা তুমি তোমার লাইফে যদি মনে হয় যে এই 400 টাকা খরচ করে তুমি এখানে ভালো কিছু পাইছো, কেন ডিসকাউন্ট খুঁজো ভাই? তুমি আগে আমাদের গ্রুপে দেখো, দরকার হলে তুমি আরো অ্যানালাইসিস করো, সিনিয়র ভাইদের কাছে শোনো। তুমি যদি এটাকে রকমারিতে সার্চ করো, রকমারিতে ইঞ্জিনিয়ার রিপন ইসলাম লিখে সার্চ করলে পাবা, অথবা প্রক্সিমা এক্সাম বুক লিখে সার্চ করলে পাবা। তারা বইটা সেল করে 410 টাকায়, এবং আমাদের এখান থেকে তুমি বইটা একটু কমে পাবা, 400 টাকায় পাবা। তোমাদের জেলা শহরে যতগুলো লাইব্রেরি আছে সবগুলো বললে হবে এক্সাম বুক অ্যান্ড সলিউশন, প্রক্সিমা নামটা বলিও, তাহলেই পাবা। ওকে, আমি দুঃখিত একটু বিজ্ঞাপন বিরতি দেওয়ার জন্য, আমি এক্সট্রিমলি সরি, কারণ এটা অনেকে জানতে চেয়েছো বলে আমি জেনে দিলাম। হ্যাঁ, জানিয়ে দিলাম। ওকে, এটা শেষ। এখন আসলে আমরা ধাম প্রবলেম সলভ করবো সব। এখানে এত সূত্রর ভিড়ে কোন সূত্র মনে রাখবো? শুধু একটা সূত্র মনে রাখবা, P1 V1/T1 ইকুয়াল হচ্ছে আমাদের P2 V2 ভাগ হচ্ছে আমাদের T2। শুধু এই মাত্র এই ফর্মুলাটা মনে রাখবা। এই ফর্মুলাটা মনে রেখে রিলেশন যার সাথে তার সাথে তারে মনে রাখবা, বাকিগুলোকে জীবন থেকে বাদ দিবা। যদি বলে প্রশ্নের মধ্যে চাপ স্থির, তাহলে রিলেশনটা হবে V1/T1 V2/T2। যদি বলে তোমার তাপমাত্রা স্থির, তাহলে রিলেশন হবে P1 V1 P2 V2। যদি বলে আয়তন স্থির বলে রিলেশন হবে P1 T1 V2 T2। এই হচ্ছে 3টা রিলেশন। একটা সমীকরণের মধ্যে কিন্তু 3টা রিলেশন আছে।
আচ্ছা, সো যেটা বললাম, যাদের যেটা বললাম, একজন প্রশ্ন করছো ভাই এই বইয়ের মধ্যে কি কি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, বায়োলজি আছে, ফ্রিতে ইংলিশও আছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট গুচ্ছ, ইঞ্জিনিয়ারিং গুচ্ছ, বুটেক্সের মতো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের এক সেট করে চূড়ান্ত মডেল টেস্ট আছে, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, অধ্যায়ভিত্তিক 33 মডেল টেস্ট আছে। সো যদি কেউ চাও আমাকে ইনবক্স করি, আমার ছোট ভাইকে বলো, তো রিফাত ভাইকে বললে হবে। দেখো রিলেশন করা শিখো, P1 V1/T1 ইকুয়াল P2 V2/T2। এই 6টা জিনিসের মধ্যে যার সাথে যার রিলেশন শুধু তাকেই টানবা। P1 যদি কনস্ট্যান্ট থাকে তাহলে রিলেশনটা কি হয় দেখো তো, এখান থেকে বানাইতে পারি V1/T1 ইকুয়াল হচ্ছে V2/কিন্তু T2। যদি V1 কে কনস্ট্যান্ট করে দেই রিলেশন হবে P1/T1 ইকুয়াল হচ্ছে P2/T2। যদি T কে কনস্ট্যান্ট করে দেই রিলেশন হবে P1/V1 ইকুয়াল হচ্ছে P2/V2। এই 3 ধরনের রিলেশনটা খুব কষ্ট করে মনে রাখতে হবে, তাছাড়া ম্যাথ করতে পারবে না। খুব দ্রুত এখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো শুরু করে দিই, দেখি তোমরা কেমন পারো ম্যাথগুলো। এর আগে আরেকটা জিনিস বলে নেই, যেহেতু একটা মাথা মোটা জিনিস আছে এখানে। আর মোলার গ্যাস ধ্রুবক এর মানটা টানা মুখস্থ রাখবা। মোলার গ্যাস ধ্রুবক এর মানটা কিন্তু মুখস্থ রাখিতে হবে। মোলার গ্যাস ধ্রুবক একটা হলো কি, লিটার বায়ুমণ্ডলীয় পদ্ধতি। কেমিস্ট্রি বই বা ফিজিক্স বই থেকে পড়ে ফেলবা, বায়ুমণ্ডলীয় পদ্ধতি। এই পদ্ধতিতে তোমার হচ্ছে আর এর মান কত, আর এর মান মনে রাখতে হবে। তারপরে এসআই পদ্ধতিতে আর এর মান কত মনে রাখতে হবে। সিজিএস পদ্ধতিতে আর এর মান কত মনে রাখতে হবে। তার মানে এই পদ্ধতি সবচেয়ে আছে এসআই পদ্ধতি 8.314 জোল পার মোল পার কেলভিন। বাকিগুলো বই থেকে পড়বা। এটা কিন্তু তোমার হচ্ছে অলরেডি প্রচুর আছে, জাস্টে আসছে 11-12 সালে এই জিনিসটা, জাস্টে আসছে 11-12 সালের প্রশ্ন এটা। এবং এটা তোমার হচ্ছে MBSTU, এটাতে আসছে তোমার হচ্ছে 11-12 সালে। এটা প্রশ্নটা রুয়েটে আসছে তোমার হচ্ছে 12-13 সালে। রেফারেন্সগুলো সহ লিখবি তোরা, নাহলে কিন্তু প্রবলেম হবে। ক্লাসের বাইরে আর কিছু পড়বি না, এগুলি পড়বি শুধু। ক্লাসের বাইরে আর কিছু পড়বি না, শুধু এগুলি পড়বি। তাহলে দেখো আমাদের আর এর মানটা পড়ে ফেলবা। সাথে আরেকটা HW দিচ্ছি তোমাদের, যে বোল্টজম্যান ধ্রুবকের মান। হ্যাঁ, বোল্টজম্যান ধ্রুবক, এটা যার যে বই আছে, কিতাব আছে, বোল্টজম্যান ধ্রুবকের মান 3টা পদ্ধতিতে পড়ে ফেলবা। বিশেষ করে এসআই পড়লে হবে, এসআই পড়লে ভালো হবে। ওকে, আমরা মোটামুটি থিওরিটা গুছাই ফেলছি। এখন দেখো ধুমায় ম্যাথ করি আর কি। সমস্যা নাম্বার 1, সমস্যা নাম্বার 1 লেখো। সমস্যা নাম্বার 1, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। আয়তন স্থির থাকলে কোন তাপমাত্রায় চাপ দ্বিগুণ হবে? এই প্রশ্নটা আছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, 14-15 সালে আছে। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 14-15 সালে আছে। নাসরিন আক্তার তিথি, সুন্দর মন্তব্য। আচ্ছা লেখো, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দেখ কে কে পারস তোরা, এটা খুব দ্রুত বল। বলি অ্যাডমিশনে স্যারদের দুইটা পবিত্র শব্দ আছে, পবিত্র তাপমাত্রা বলতে পারো। একটা হলো 27 ডিগ্রি সেলসিয়াস, আর একটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস। এই দুটো হলো সুন্দরতম তাপমাত্রা। এবং অ্যাডমিশনে স্যারদের খুব মনে হয় যে এই তাপমাত্রাগুলো দিলে মনে ভালো লাগে, এই জন্য 27 ডিগ্রি মনে রাখবে। এটা মানে ক্যালভিনে নিলে কত হয়? 300 কেলভিন। আর 30 ডিগ্রি মানে কত হয়? 303 কেলভিন। এই দুইটা তাপমাত্রা মনে রাখবি। 303 আর হচ্ছে ব্যাপারটা এরকম। এখন দেখ, আগে এখানে বলছে কি যে তোমার আয়তন স্থির, দুইবার লিখছে আয়তন স্থির, আয়তন। তাহলে আমাদের রিলেশন ছিল P1 V1/T1 ইকুয়াল P2 V2/T2। আয়তন স্থির মানে এই বেচারা নাই। এই বেচারা না থাকলে রিলেশনটা কি হয় আমাদের? দেখো P2 ভাগ হচ্ছে T2 ইকুয়াল হচ্ছে P1 ভাগ হচ্ছে আমাদের T1। বের করতে বলছে কোন তাপমাত্রা, মানে তাপমাত্রা চাইছে।
কোন তাপমাত্রা, মানে তাপমাত্রা চাইছে, অনেক আনসার করে দিয়েছো, তাপমাত্রা মানে T2 বের করবা। তাহলে দেখো T2 ইকুয়াল লেখা যায় P2 T1 ভাগ কত বলো তো, এটা আমাদের P1। তাহলে দেখো আমাদের বলছে চাপ দ্বিগুণ, তার মানে উপর হবে 2, P2 এর মান হবে 2, T1 ছিল 300, তাহলে গুণ করে দাও, 3 দুগুণে 6, তোমার 600, তাপমাত্রা একক কেলভিন, কেলভিনে থাকলে অপশনে কেলভিন দিবা, আর যদি ডিগ্রি সেলসিয়াস থাকে ডিগ্রি সেলসিয়াস দিবা। যদি ডিগ্রি, এখন অপশনটা কেলভিনে ছিল, সো প্যারা নিও না, কেলভিনে আসবে। এই ম্যাথগুলো অনেক গুরুত্বপূর্ণ ম্যাথগুলো অনেক গুরুত্বপূর্ণ, সবাই পারবে আশা করি। এরপর আমরা সেকেন্ড ম্যাথে যাব, সমস্যা নাম্বার 2। সমস্যা নাম্বার 2, প্রবলেম নাম্বার 2 দেখি বাচ্চারা কি বলছে। এটা অনেক জায়গায় আছে প্রশ্নটা। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ তারা দিয়ে দিয়েছে 5 × 10⁵ প্যাসকেল, 5 × 10⁵ প্যাসকেল। এই চাপটা তারা প্যাসকেল এককে দিয়ে দিয়েছে। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ ওয়াট, চাপ কত হবে? এই প্রশ্নটা দেখো কত জায়গায় আসছে। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে 16 এবং 17 সালে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে হচ্ছে 8 এবং 9 সালে। দেখি কে কে পারো ম্যাথটা, দেখি ম্যাথটা কে কে পারো। এই তোরা কমেন্ট করিস না, যারা কমেন্টে উল্টাপাল্টা দেখবি তারা একটাও চান্স পাবি না। যারা গত বছরে করছিল তারা এখনো চান্স পায় নাই, তারা কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ে উল্টাপাল্টা ঘোরাফেরা করে। যারা কমেন্টটা পজিটিভ নিবি, পড়াশোনা ভালোভাবে নিবি, তারাই চান্স পাবি। এটা কিন্তু আমার অভিজ্ঞতার ফসল। সো কমেন্টে মারামারি দরকার নাই, সম্পর্ক দরকার নাই, তোদের সম্পর্ক হবে পড়াশোনার সাথে। এখন বয়সটা এটা, চান্স পাওয়ার পর অনেক কিছু পাবি জীবনে। দেখো এখানে যেহেতু বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ, তার মানে রিলেশনটা কি? চাপের সাথে তাপমাত্রার, চাপের সাথে তাপমাত্রার, মানে এইখানেও তোমার হচ্ছে ভি নাই, ভি কনস্ট্যান্ট। সো ভি কনস্ট্যান্ট হলে রিলেশনটা যেন কি হয় বাচ্চারা? P1/T1 ইকুয়াল কি বলো তো? P2 কত আমাদের? T2। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে T2 দেওয়া আছে, কেলভিন বানায় ফেলবি। T1 0 ডিগ্রি দেওয়া আছে, তারপরে প্রাথমিক চাপ মানে P1 দেওয়া আছে, চূড়ান্ত চাপ মানে P2 কষ্ট করে বের করতে। তাহলে এখান থেকে P2 বের করে ফেলবা। তাহলে আশা করি ম্যাথটা পারবা সবাই। আচ্ছা, সো আমাদের আশা করি পারবি। সমস্যা নম্বর 2 শেষ, আমরা সমস্যা নম্বর 3-এ যাচ্ছি। অনেক, আজকে প্রায় 100 ম্যাথ করাবো, 100, প্রচুর ম্যাথ নিয়ে আসছি আজকে। লেখ দেখি এটা পারো কিনা। নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন ধ্রুব চাপে দ্বিগুণ করা হলো। নির্দিষ্ট ভরের একটি গ্যাস যার আয়তন ধ্রুবচাপ, পবিত্র শব্দ লিখে দিয়েছে, ধ্রুবচাপ, ধ্রুবচাপে দ্বিগুণ করা হলো যদি প্রাথমিক তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস হয়, তবে চূড়ান্ত তাপমাত্রা কত? চূড়ান্ত তাপমাত্রা চাইছে। প্রশ্নটা আসছে হচ্ছে PUST 11-12 সালে। সব কিন্তু আমি রেফারেন্স গুলো উদাহরণ দিচ্ছি যেন তোদের আর বাইরে কষ্ট করে পড়া না লাগে। তোদের কোশ্চেন ব্যাংক আমি সলভ করে দিচ্ছি। যা, সুরাই আক্তার ক্লিয়ার না? তুমি ঘুমায় পড়ো। এখানে নেট প্রচন্ড ক্লিয়ার। বলো দেখি এর মান কত হবে, দ্রুত বলো। রিলেশনটা কি বলো? ধ্রুবচাপ বলছে না? ধ্রুবচাপকে চাপ ধ্রুব হলে কি হয়? চার্লস হয়। চার্লস মানে কি লিখতে পারি? V1/T1 ইকুয়াল কি? V2/T2। বের করতে বলছে চূড়ান্ত তাপমাত্রা, মান বসাও, কষ্ট করে বের করো T2 এর মান। শেষ গল্প। মান বসাও। নাফিস সবাই পারতেছে, গুড। কেলভিন, আমি আগে বলছি অপশনটা কেলভিনে থাকতে পারে, আবার ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। যদি ডিগ্রি সেলসিয়াস থাকে কেলভিন থেকে আবার 273 মাইনাস করে দিবি, মাইনাস করে দিলে এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন এটাও শেষ হয়ে গেল। আমরা এখন আরেকটা প্রশ্ন পড়ব, সমস্যা নাম্বার 4। কেউ ঘুমাবি না, আজকে কিন্তু প্রচুর পড়াবো। সমস্যা নাম্বার 4, একটি সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের তাপমাত্রা 30
30 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে করা হলে চাপ কত শতাংশ বেড়ে যাবে? চাপ কত শতাংশ বাড়বে? বুঝতে পারছো যে গাপ্পলা আছে কোশ্চেনের মধ্যে, এই জন্য এই কোশ্চেনটা কোথায় আছে জানো? সাস্টে আছে 13-14 সালে প্রশ্ন। সাস্ট একটু ভেজালে প্রশ্ন দেয়, তার মানে এটা সাস্টে আসছে। হ্যাঁ, তো কি আমরা করতাম, যেহেতু এখানে দেখো রিলেশনটা কি, তোমার হচ্ছে তাপমাত্রার সাথেকার চাপের, তাপমাত্রা পরিবর্তন করছো, চাপের পরিবর্তন চাইছে। সো আমাদের ফর্মুলা জানা আছে P/T ইকুয়াল কিন্তু ধ্রুবক, তাই তো? তো এখান থেকে বলতে পারি P1/T1 ইকুয়াল কি P2/T2। আমাকে বলছে চাপের শতকরা পরিবর্তন। সো দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যখন পরিবর্তন বলবে, সো উপরে যে জিনিসটা আমরা এটাকে চাইলে এইভাবে লিখতে পারি, P1 ভাগ হচ্ছে P2 ইকুয়াল T1 ভাগ হচ্ছে T2। সো এই ফরম্যাট দিয়েও যাইতে পারো, কিন্তু যখন তোমাকে পরিবর্তন বললে এই ফরম্যাটে যাবা তোমরা। নতুন একটা ফরম্যাট বলে দিচ্ছি, এই ফরম্যাটে যাবা, P2 মাইনাস P1 ভাগ হচ্ছে P1 ইকুয়াল T2 মাইনাস T1 ভাগ হচ্ছে T2। এই ফরম্যাট দিয়ে যেতে হবে। এই ফরম্যাট দিয়ে তুমি আগে প্রশ্নের মধ্যে চাপের শতাংশ যদি বের করতে বলছে, এই পুরো জিনিসটা আগে বের করবা, মানে এই জিনিসের সাথে কষ্ট করে লাস্টে গুণ করে দিবা 100%, যেহেতু অপশনগুলো তোমার শতাংশ দেওয়া ছিল, অপশনগুলো শতাংশ দেওয়া ছিল। তারপর T2 মাইনাস T1 ভাগ T1, এটা করে লাস্টে 100 দিয়ে গুণ করবা। তারেক, তুমি আজকে হচ্ছে ওই যে যারা হচ্ছে কমেন্ট সেকশনে উল্টা কথা লিখতেছো, তুমি কিন্তু হচ্ছে আজকে শেষ, গ্রুপ থেকে তোমার শেষ দিন, মাথায় রেখো। নার্সিংয়ে তুমি পড়ো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোচিং করতে আসছো কেন? দেখো এখান থেকে যেটা বের করবা, সো আমাদের এখানে হচ্ছে তাপমাত্রা দুইটা, 30 আছে আর কত আছে বলো তো? আমাদের 100 আছে। সো 30কে যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে 303, আর 100 যোগ করলে 373, তার মানে 373 মাইনাস হচ্ছে T1, 300 ভাগ হচ্ছে T2 কত ছিল বলো তো এখানে আমাদের? বা এখানে আমাদের T2 না, আমরা এখানে লিখবো হচ্ছে T1, প্রাথমিক তাপমাত্রার সাথে কম্পেয়ার করো, সরি এটা T1 হবে। সো আমাদের 300, এটা ক্যালকুলেশন করো এবং তার সাথে হচ্ছে 100% গুণ করে দাও, যেটা হবে সেটা হচ্ছে আমাদের আনসার। %, মতো আনসার আসবে, 23% মতো। নিচের T2 দিও, মিস্টেক হয়েছে আমারই, T2 হবে এটা। সো আশা করি এটা সবাই ক্লিয়ার। হ্যাঁ, নিচের T2 দিও, T2 হবে, মান বসা দাও তাহলে হয়ে যাবে। ওকে, সমস্যা নাম্বার হচ্ছে তোমার হচ্ছে এখানে শেষ, 4 নাম্বার সমস্যা শেষ। এখন আমরা সমস্যা নাম্বার 5-এ যাচ্ছি। সমস্যা নাম্বার 5, দেখি 5 কি আছে এখানে তোমাদের জন্য। চাপ স্থির রেখে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখি এটা কে কে পারো। সমস্যা নাম্বার 5, সমস্যা নাম্বার 5 এটা হচ্ছে তোমার আসছে হচ্ছে কোথায়, রুয়েটের একটা প্রশ্ন 13-14 সালের, 13-14 সালে আসছে। এটা পারবা তোমরা, সহজ প্রশ্ন, দ্রুত করো। সাইফুল ইসলাম গাজী, তোমার নেট মনে দুর্বল। আচ্ছা তাহলে T1 দিবা, ওখানে আমার তাহলে ঠিক লিখছিলাম, তাহলে T1 হবে, T2 না, T1 দিয়ে করবা, তাহলে মিস্টেক হয়েছে এখানে, T1 দিয়ে নিও আগেরটাতে।
এটা করে দেখে। হ্যাঁ, সবাই আনসার বলে দিয়েছে, এটা আনসার 600 কেলভিন। সো এই ধরনের ম্যাথগুলো একটু বেশি বেশি করবা যারা চান্স পেতে চাও। রুয়েটের একটা প্রশ্ন সলভ করে ফেললাম ইনশাল্লাহ। ওকে, আমরা এখন সমস্যা নাম্বার 5 গেল, আমরা সমস্যা নাম্বার 6 যাব। প্রবলেম নাম্বার 6। কোন হ্রদের তলদেশ থেকে একটি বায়ু বুদবুদ উপরিতলে আসায় আয়তন 5 গুণ হলো, ওই হ্রদের গভীরতা কত? ওই হ্রদের গভীরতা কত? দেখি ওই হ্রদের গভীরতা। এই প্রশ্নটা মেলা জায়গায় আসছে রে ভাই। এটা তোমার হচ্ছে জাস্টে আসছে 11-12 সালে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 15-16 সালে, এমন প্রশ্ন মেলা জায়গায়। এটা দেখ, এটা কত জায়গায় আসছে আমি তো তোর মানে এই টাইপের প্রশ্ন আর কি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে বলি, তোর 10-11 সালে আসছে, 10 এবং 11 সালে আসছে। এটা খুলনা বিশ্ববিদ্যালয়ে 10-11 সালে আসছে, তারপর 5-6 সালে আসছে। এটা এই টাইপের প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে হচ্ছে 15-16 সালে এমন প্রশ্ন আসছে। তারপরে জাস্টে আসছে 11-12 সালে। তার মানে এই ধরনের প্রবলেম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্নগুলো প্রচুর জায়গায় আসছে, তোরা এটা সলভ করতে পারিস। হ্যাঁ, এই ধরনের প্রবলেমগুলো প্রচুর। আরও অনেক রেফারেন্স তো লিখলাম না, লিখলে বোর্ড শেষ হবে কিন্তু লেখা শেষ হবে না। ঠিক আছে, দেখ এই ধরনের প্রবলেমগুলো যেটা হচ্ছে এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনের জন্য আসতে পারে। এই ধরনের ম্যাথ রিটেনের জন্য পড়তে পারিস তোরা। এই ধরনের ম্যাথগুলো জাস্ট একটা হ্রদ, একটা কুয়া, কিছুই না, এর গভীরতা ধরে নে h। এখন জিনিসটা কি নিচে ছিল, নিচে কি চাপের মান কম ছিল, যখন জিনিসটা হচ্ছে চাপের মান বেশি ছিল, যখন জিনিসটা উপরে উঠতেছে চাপ কমছে, চাপ কমলে জিনিসটা কি বড় হবে, চাপ কমলে জিনিস বড় হয়ে যায়। তার মানে নিচে যখন ছিল তার আয়তন হচ্ছে v1 = v, উপরে উঠছে আয়তন কত হবে v2, কত বলছে বলতো এখানে 5 গুণ, তার মানে এটা হবে 5v। যখন উপরে ছিল শুধুমাত্র বায়ুমণ্ডলের চাপ ছিল 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, পূর্ণ সংখ্যা মনে রাখতে পারো, সমস্যা নাই। তাহলে যখন নিচে ছিল এই নিচের চাপটা যদি তুমি p1 ধরো, এই p1 হবে দুইটা, একটা হবে বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপে p2 ধরছো, প্লাস এই যে ফুটাটা বা বুদবুদটা কত গভীরতায় আছে, h গভীরতায় আছে, h গভীরতায় আছে। এই h গভীরতায় থাকার কারণে এখানে তরলের একটা চাপ হবে যাকে আমরা বলি কি h rho g। তাহলে p1 এর মান হবে p2 প্লাস h rho g। সবাই এইটুকু বুঝতে পারছো কিনা? একটু দেখো, একটু আমি করাই দিব, সমস্যা নেই। আমি যতগুলো প্রশ্ন করব সব তোদের দায়িত্ব যখন নিয়েছি সবই করাবো, একটু ঠান্ডা মাথায় ক্লাসগুলো করতে থাকো। এবং p1 = p2 প্লাস h rho g। তাহলে এখানে আমাদের হ্রদের তলদেশের চাপ, আমি আগে বলছি রিটেনের জন্য প্রবলেমটা পড়তে পারিস তোরা, এমসিকিউ ট্রিক্স দেখাচ্ছি। p1 = p2 প্লাস h rho g, এটা নিচের চাপ। সো আমরা এই ধরনের প্রবলেমগুলো বয়েল দিয়ে করব। p1 v1 = p2 v2, মান বসাবি, মান বসা এখান থেকে হচ্ছে h এর মানটা বের করবি। এটা হচ্ছে রিটেন প্যাটার্ন, এটা হচ্ছে রিটেন প্যাটার্ন। আরো একবার বলেন, ওকে বলছি। ধরো এটা একটা হ্রদ, হ্রদের তলদেশে একটা বায়ু বুদবুদ ছিল, যে বুদবুদের আয়তনটা এমন একটা জিনিস ছিল, যখন বুদবুদটা উপরে আসতেছে চাপ কমে যাচ্ছে, চাপ কমে যাওয়ার কারণে আয়তন বড় হয়ে যাচ্ছে। চাপ নাই, আয়তন তোমার চাপ যত কমবে জিনিস তত বড় হবে। সো আলটিমেটলি এখানে v2 এর মান 5v হয়ে গিয়েছে। এখন উপরে যখন ছিল তখন শুধু বায়ুমণ্ডলের প্রেসার কাজ করছে, মানে 10⁵, আর যখন জিনিসটা নিচে ছিল তখন দুটা চাপ কাজ করে, একটা হলো বায়ুমণ্ডলের চাপ তো আছেই, এবং এই জিনিসটা যেহেতু h গভীরতায় আছে এই কারণে একটা চাপ হবে যার নাম হচ্ছে আমাদের h rho g। তাহলে নিচের চাপ হচ্ছে দুইটা, p2 প্লাস h rho g, আর উপরের চাপ হচ্ছে একটা, শুধু বায়ুমণ্ডলের নরমাল চাপ যেটা আছে সেটা। সো বয়েল বলছিলেন কি p1 v1 p2 v2, এখানে মান বসাবি h বের হয়ে যাবে, এই ফরম্যাট দিয়ে করবি। ওকে, এখন আসো এই ম্যাথটা যদি শর্টকাট টেকনিক দিয়ে করতে চাই, কারণ এটা যেহেতু জনপ্রিয় একটা প্রবলেম আসতে পারে। লেখ রিপন-স্যার টেকনিক। এমসিকিউ ট্রিক্সটা হচ্ছে যদি প্রশ্নের মধ্যে বলে দেয় যে আয়তন n গুণ, আয়তন n গুণ হয়, আয়তন n গুণ হয়, তাহলে জিনিসটার গভীরতা কত হবে n - 1 ইন্টু 10.2। এই nটা হচ্ছে কি আয়তনের গুণ। প্রশ্নের মধ্যে আয়তন না বলে যদি ব্যাস কিংবা ব্যাসার্ধ n গুণ বলে তাহলে এটা গভীরতা হবে n³ - 1 ইন্টু 10.2।
সো এই দুইটা ফরম্যাট দিয়ে আমরা এই রিলেটেড ম্যাথগুলো কি করতে পারি, সলভ করতে পারি। এই দুইটা ফরম্যাট P1 আর এটা হবে মানে HP যোগ করতে হবে না। এখন তুমি ডিপেন্ড করে, আমি তো নিচ থেকে উপরে নিয়ে গিয়েছি, আমি এখানে 1 2 ধরেছি, তুমি চাইলে অন্য কিছু ধরতে পারো, মানে তুমি হচ্ছে উপরেরটাকে 1 নিচেরটাকে 2 ধরতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে। সো MCQ আসলে প্যারা নাই, এই দুইটা জিনিস দিয়ে সবকিছু হয়ে যাবে, সবকিছু কভার হয়ে যাবে। এই যে জান্নাতুল তাসনিম, ঝগড়া করে না ভাইয়েরা, ঝগড়া করলে কিন্তু চান্স পাবেন না, মাথায় রাখবেন। যারা যারা ঝগড়া করছে তারা এখন কিন্তু ফার্ম গেটে পড়ে আছে। হ্যাঁ, অ্যাডমিশন সিজনে শুধু পড়তে হবে, শুধু পড়তে হবে। যারা পড়ছেন তারা অ্যাডমিশন টেস্টে সফল হয়ে তারা আজ হচ্ছে ভালো জায়গায় আছেন। যারা ঝগড়া করছেন, হিংসাত্মক মনোভাব ছিল, ঝামেলা করছেন, তারা দেখা যায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। মাথায় রাখবেন, সৎ হওয়া শিখেন, মানুষ হন আগে। তাহলে দেখেন, আয়তন n গুণ হলে আমাদের গভীরতা বের করবো এই ফরম্যাট দিয়ে, আর ব্যাস কিংবা ব্যাসার্ধ n গুণ বললে এই ফরম্যাট দিয়ে আমরা ম্যাথটাকে সলভ করতে পারি। হ্যাঁ নাইমুদ্দিন, সৎ কথা, ভালো কথা। না সমস্যা নাই, তুমি এটা 10.2 মনে রাখলে হবে, কোনো সমস্যা নাই। এটা তো তোমার কনস্ট্যান্ট জিনিস থেকে ক্যালকুলেশন করা। এখন মিলাও, আয়তন 5 গুণ মানে n এর মান 5। সো আমরা যদি আনসারটা মিলাই তাহলে h কত হয়, n এর মান 5, 5 মাইনাস 1 মানে 4, 4 ইন্টু 10 গুণ করলে যাবে মানে 40, আর তোমার 2 গুণ করলে হচ্ছে 8, তার মানে পুরো আনসারটা হবে 40.8। পুরো আনসারটা হবে 40.8। সবাই বুঝতে পারছো কিনা? সবাই কি বুঝতে পারছো? এই ম্যাথটা বুঝতো কিনা? রাফি বলছে রিটেনে দেওয়া যাবে কিনা, দিলে গুনাহ হবে, না দেওয়া ভালো। রিটেনে দিয়েন না ভাই, রিটেনে দিলে গুনাহ হবে, মারাত্মক গুনাহ। তবে যদি জায়গা কম, তো এই কম জায়গার মধ্যে যদি আর কি লিখতে না পারেন তখন আর কি করবেন, দিয়ে দিবেন। সো না দেওয়া হচ্ছে কিছু দেওয়া ভালো। তারপরে রতন কি নাম বুঝি না, রতন অধিকারী, ওকে। জাস্ট কি শর্টকাটটা পবিত্র জিনিস, এগুলো মনে রাখবেন। আয়তন n গুণ বললে h = n-1 10.2, ব্যাস কিংবা ব্যাসার্ধ বললে n গুণ যদি বলে তাহলে nটারে কিউ করবেন, কারণ আয়তনের সাথে ব্যাস বা ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে ঘনের সমানুপাতিক। সো এটা দিয়ে মনে করছি আর কি। সো আশা করি এই প্রবলেমের সলভ সবাই। তুমি দশমিক ধরলে ধরো, না ধরলে নাই, শুধু তুমি 10 মনে রাখো, সমস্যা নাই তো। কারণ তুমি যখন দেখবা যে 40-এর কাছাকাছি আনসার হয়েছে, যেমন দেখো এই প্রশ্নগুলোর আনসারে কত ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট, অনেক প্রচুর ডিফারেন্ট থাকে, অনেক অনেক ভেরিয়েশন থাকে। সো তুমি ইজিলি করতে পারবা। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, আমাদের সমস্যা নাম্বার 6 শেষ। রিফাত আর শিপন, তোমরা একটু চ্যাটিং বক্সটা একটু চেক করো, যারা যারা ঝগড়া করে তাদেরকে একটু কিক করো, কারণ ঝগড়া জাতির মানুষ ভাই আমরা না। রাতের অনেক বাজে, এখন ঝগড়া করলে হইবে? ফিজিক্স পরে আমরা চান্স পাবো, এখন যদি ঝগড়াঝাটি করো তাহলে তো বিপদ। ঠিক আছে, এই প্রবলেম শেষ। এই টাইপের সকল প্রবলেম কিন্তু তোমরা পারবা। এখন আমরা আরেকটা ম্যাথ করব। সমস্যা নাম্বার কত ছিল? 6। সমস্যা নাম্বার কি 6 ছিল না 5 ছিল? বাচ্চারা বলো তো একটু, আমি ভুলে গেছি। এখন কয় নাম্বার সমস্যা দেখাবো একটু কমেন্টসে জানাও তো, কয় নাম্বার সমস্যা হবে? 6 না 7 না 5? 6 নাম্বার, গুড। তাহলে এখন হচ্ছে সমস্যা নাম্বার 6, লেখো। 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার বায়ুকে 3 লিটার বায়ুতে রূপান্তর করতে তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে, অথবা তাপমাত্রার পরিবর্তন হোয়াট, এই ধরনের ম্যাথ চাইতে পারে। এখন এই ম্যাথগুলো তো বাচ্চারা সবাই পারে। ও বলছে 7 হবে, তাহলে 7 নাম্বার। ঠিক আছে, 7 নাম্বার লিখো। সবাই সুন্দর করে নোট করবি, যারা নোট করবি তারা চান্স পাবি, আর যারা নোট করবি না তারা টিএসসির মোড়ে শুধুমাত্র ঘুরতে যাবি, বলে রাখলাম। এটাই আমার লাইফের এক্সপিরিয়েন্স, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি না রে। লেখ,
এখন যদি এই ধরনের প্রবলেম আসে, এই ধরনের প্রবলেমগুলো নর্মালি আমরা কিভাবে করি? 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে এটা হচ্ছে আমাদের কি T1, এটা প্রাথমিক আয়তন, V1 চূড়ান্ত আয়তন, V2 তাপমাত্রার পরিবর্তন, তার মানে আগে T2 বের করবি। বুঝো সেখানে চাপ নাই, তার রিলেশন হচ্ছে V1/T1 ইকুয়াল হচ্ছে V2/T2, তাই তো? আগে বের করবি কার মান? T2 এর মান, এরপর ডেল T তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন মানে T2 মাইনাস কি T1। এই হচ্ছে ফরম্যাট, এই হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাট দিয়ে ম্যাথটা কি করতে হবে? সলভ করতে হবে। এখন যদি এটা চাইলে কেউ শর্টকাট টেকনিকও মনে রাখতে পারি। শর্টকাট টেকনিকটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন ডেল টি ইকুয়াল হচ্ছে T1 ইন্টু হচ্ছে V2 ভাগ হচ্ছে V1 মাইনাস 1। এই ফরম্যাট দিয়েও কিন্তু ম্যাথটা মনে রাখতে পারি, সেটা এমসিকিউ ফরম্যাট। এটা দিয়ে একটু দ্রুত করা যাবে। প্রাথমিক তাপমাত্রাকে কেলভিন বানাবি কষ্ট করে, আর তোর এখানে হচ্ছে V2 হচ্ছে চূড়ান্ত আয়তন যেটা আছে 3 লিটার, V1 মানে প্রাথমিক আয়তন, কষ্ট করে মাইনাস করে বের করে ফেলবি। ওকে, সবাই বুঝতে পারছো কিনা? অপশনগুলো দেখে দেখে আনসার করবা। সবাই বুঝতে পারছো কিনা বলো, টেকনিকটা সবাই বুঝতে পারছো কিনা? এখানে মারামারি করিও না। এখানে একটা জিনিস মাথায় রাখবা, যেহেতু আমি ডেল টি তাপমাত্রা পরিবর্তন ব্যবহার করছি, তাপমাত্রা পরিবর্তন ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি কেলভিন একটাই হবে। যেটা ডিগ্রি সেলসিয়াস ওটাই কেলভিন, এক কথাই, কোনো প্যারা নাই। দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 13-14 সালে একটা প্রশ্ন আসছে, সমস্যা নাম্বার 8, কর এটা। কত মজা অ্যাডমিশন টেস্টে চান্স মজা, কত মজা, এবং অ্যাডমিশনে পড়াশোনা যে কত সহজ, অনেক সহজ। প্রশ্ন নম্বর 8 ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করাবো। একটি আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা তারা দিয়ে দিয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস। যদি নমুনাটির চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ করা হয়, তবে পরিবর্তিত তাপমাত্রা, তবে চূড়ান্ত তাপমাত্রা কত? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে 13-14 সালে, ডিইউ 13 এবং 14 সালের প্রশ্ন। এই কনসেপ্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 13-14 সালে প্রশ্নটা আসছে। সবাই পারবা? ও গুড, অনেকে করে ফেলছে। এটা রিলেশন, এটা হলো অনেকগুলো রিলেশন যাবে। P1 V1 ভাগ হচ্ছে T1, P2 V2 ভাগ হচ্ছে T2। এখানে বের করতে বলতে চূড়ান্ত তাপমাত্রা মানে T2 বের করবি, সব গুণ করে দে। তাহলে T2 ইকুয়াল হচ্ছে আর গুণ কর, T1 P2 V2 ভাগ হচ্ছে P1 V1। মান বসায় দাও, মান বসায় দিলে হয়ে যাবে, মান বসায় দিলে হয়ে যাবে, মানটা বসায় দাও। এখন দেখো ম্যাথে যখন মান বসাবা, এই T1 এর মানটা কিন্তু কেলভিনে বসাবা, কিন্তু তাহলে রেজাল্টটা কিন্তু কেলভিনে বসাবে, কেলভিনে আসবে। কিন্তু অপশনে যদি কেলভিন না পাও, অপশনে যদি খুঁজিয়া না পাও কেলভিনকে, যদি থাকে ডিগ্রি সেলসিয়াসে, তাহলে ডিগ্রি সেলসিয়াসে লাস্টে রূপান্তর করে দিবা। এটার আনসার ডিগ্রি সেলসিয়াসে আছে, তার মানে এটাকে আবার হচ্ছে -273 করে ডিগ্রি সেলসিয়াস বানাই দিবা, ভয়ের কোনো কারণ নাই। কেমন? আর যে ফারহান এত সহজ, আপনি কেন ডিউতে চান্স পান নাই? কারণ আমি আমার ইউটিউবে আমার লাইভ স্টোরি দেওয়া আছে, একটু দেখে নিস। সমস্যা নাম্বার 8 শেষ। তবে আমার স্টুডেন্ট পায় প্রতি বছর, প্রচুর স্টুডেন্ট চান্স পায়। সমস্যা নাম্বার 9 আমি পাই না বলেই তোদেরকে পাওয়াচ্ছি। ওকে, এটা শেষ হয়ে গেল। এখন আমরা নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন, তাহলে আমাদের এই টপিকগুলো শেষ, আমাদের টাইপ নাম্বার 1 শেষ। এখন একটা কুইজ দিই তোদেরকে, নিচের কোনটি পরম শূন্য তাপমাত্রা? এই প্রশ্নটা বহুত জায়গায় আসছে, বহুত জায়গায়। অপশন নাম্বার এ
মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, অপশন নাম্বার বি। মাইনাস 273 কেলভিন, অপশন নাম্বার সি। 273 ডিগ্রি সেলসিয়াস, অপশন নাম্বার ডি। 273 কেলভিন। এটা আনসার কি হবে বলো? এটা অনেক জায়গায় আছে। গুড, সবাই পারতেছে, গুড। ভুল করা যাবে না, কিন্তু ভুল করা যাবে না। ওকে বাচ্চারা, এতক্ষণ ধরে যেগুলো পড়াইলাম সব ছিল টাইপ নাম্বার 1 এর প্রবলেম। এখন আমরা টাইপ নাম্বার 2 তে যাব। এই অধ্যায়ে মোট টাইপ আছে 6টা। আমরা এখন টাইপ নাম্বার 2 যাচ্ছি। টাইপ নাম্বার 2 এটা হচ্ছে গড় বেগ, গড় বেগ, গড় বর্গ বেগ অথবা আরএমএস বেগের রিলেটেড টপিক। টাইপ নাম্বার 2 পড়াবো এখন। এমডি নাইমউদ্দিন কোনটা কোনটা সমস্যা বলতো আমাকে? এমডি নাইমউদ্দিন কি সমস্যা হচ্ছে বল? কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত? থাকলে বলো। বাচ্চারা যারা ক্লাস করতেছো, কারো কি এই টপিক পর্যন্ত সমস্যা আছে? আমার কিন্তু অনেকগুলো টপিক আছে। ওই বেড়া, শর্ট সিলেবাস দিয়ে কি করবি? অধ্যায় আছে মানে পড়তে হবে। এই সব শর্ট সিলেবাস ফলো করলে হবে? শর্ট সিলেবাসের জিনিসপত্র তো আমার মোটামুটি এইসব চিন্তা করা যাবে না। পুরো অধ্যায়টা পড়তে হবে। মাথায় রাখবি, যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে তুই অ্যাডমিশনের পরীক্ষার্থী, তোর চেয়ে হচ্ছে যখন অন্যরা একটু বেশি পড়বে তার চান্স পাওয়ার টেন্ডেন্সিটাই বেড়ে যাবে। তোকে পড়তে, আর তোর জন্য তো রিপন ভাই অলরেডি হাজির। তুই টপিকগুলো তোরা পড়াবে, তুই পড়বি না কেন? তোকে পড়তে হবে। দেখো, এই হচ্ছে একটা গ্যাসের পাত্র। এই পাত্রের মধ্যে অনেকগুলো কণা আছে। এটা প্রথম কণা, যার বেগ ধরলাম c1। দ্বিতীয় কণা বেগ ধরলাম c2। তৃতীয় কণা বেগ ধরলাম হচ্ছে c3। কতগুলো কণা আছে? n সংখ্যক কণা। এই পাত্রের মধ্যে সর্বমোট n সংখ্যক কণা আছে। এখন একটা গ্যাসের ভিতরে যে কণাগুলো থাকে, এই কণাগুলো কিন্তু ভিন্ন ভিন্ন বেগের হতে পারে। সেম ভিন্ন বেগে থাকে না, ভিন্ন ভিন্ন বেগে থাকে। সো আমরা যদি এখন প্রথমে বের করি গড় বেগ, গড় বেগের যে ব্যাপারটা আছে, গড় বেগ c বার দিয়ে প্রকাশ করা যায়। সো একটা পাত্রের ভিতরে যতগুলো কণা থাকবে সবগুলো কণার বেগকে যোগ করবা, c1 c2 প্লাস c3 ভাগ হচ্ছে তোমার হচ্ছে অণুর সংখ্যা, মানে এটা। সো এটা হলো গড় বেগের ফর্মুলা। যতগুলো অণু থাকবে সবগুলো অণুর বেগকে তুমি যোগ করবা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই পার্ট থেকে অনেক ম্যাথ আসে। ভাইয়া হাতে ক্যালকুলেশন একটু দেখাবো, সমস্যা নাই, সব দেখাবো, সব ধীরে ধীরে সব দেখাবো, আগাইতে থাকি। এখন যদি বের করতে বলে গড় বর্গ বেগ, গড় বর্গ বেগ সি স্কোয়ার বার, এটা ইকুয়াল হচ্ছে আমাদের বেগগুলোকে বর্গ করবা c2 প্লাস হচ্ছে c3 স্কোয়ার ভাগ হচ্ছে আমাদের n। এটাকে বলে গড় বর্গ বেগ, বেগগুলোকে বর্গ করে গড় করা। এরপর যদি বলে বর্গমূলীয়, বর্গমূলীয় গড় বর্গ বেগ, গড় বর্গ বেগ সি স্কোয়ার বার রুট ওভার, অথবা লেখা যায় CRMS। এটা হচ্ছে আমাদের c1 স্কোয়ার, c2 স্কোয়ার, c3 স্কোয়ার ভাগ হচ্ছে n। এইটুকু হচ্ছে গড় তোমার হচ্ছে বর্গবেগ, লাস্টে বর্গমূল করতে হবে। সো মোটামুটি এই তিনটাই হচ্ছে এই কন্টেন্টের। এটা হলো এখান থেকেও প্রশ্ন কিন্তু আসে, এখান থেকেও প্রশ্ন আসে। তবে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমীকরণগুলো তোমাদের মনে রাখতে হবে, CRMS এটা ইকুয়াল হচ্ছে রুট ওভার 3RT ভাগ হচ্ছে আমাদের m, অথবা 3P ভাগ হচ্ছে আমাদের রো। এই দুটা সমীকরণ অনেক গুরুত্বপূর্ণ অ্যাডমিশন সিজনের জন্য। তোমরা অবশ্যই এটা খুব ভালো করে পড়বা, এবং এখানে কিছু ম্যাথ তোমাদের মুখস্থ করাইতে বলবো। যেগুলো করতে বলবো এগুলো মুখস্থ করে ফেলবা। দেখো, এই পর্যন্ত সূত্রগুলো সবার লেখা শেষ হয়েছে কিনা? এই পর্যন্ত সূত্রগুলো সবার লেখা শেষ হয়েছে কিনা? দেখো, এখান থেকে আমরা অনেকগুলো বাচ্চা বানাবো, একটু খেয়াল করো। তোমরা দেখতেই পাচ্ছ আরএমএস বেগের সাথে তাপমাত্রার সম্পর্কটা কিন্তু হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তার মানে সিআরএমএস সাথে তাপমাত্রার সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক। তার মানে কোনো গ্যাসের তাপমাত্রা যত বাড়াইতে থাকবা ওই কণার আরএমএস বেগ কিন্তু তত বাড়তে থাকবে। তাপমাত্রা বাড়াইতে থাকলে আরএমএস বেগ বাড়তে থাকবে। সো এখানে একটা রিলেশন বানাই আমরা, C1 ভাগ C2 ইকুয়াল লেখা যায় T1 ভাগ T2। এটা মাথায় রাখবে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। পরীক্ষায় কিন্তু এই ফর্মুলা দিয়ে ম্যাথ আসে, পরীক্ষায় কিন্তু এই ফর্মুলা দিয়ে ম্যাথ আসে, এটা মাথায় রাখতে হবে।
এটা মাথায় রাখবেন। ওকে, এরপরে দেখেন যদি আরএমএস বেগের সাথে আণবিক ভরের রিলেশন করতে বলে, আরএমএস বেগের সাথে আণবিক ভরের রিলেশন কিন্তু বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে C1 ভাগ C2 ইকুয়াল হচ্ছে, যেহেতু রিলেশন করছে উল্টা, তার মানে এখানে C1 হলে এর M1 হবে নিচে, C2 হলে M2 হবে উপরে। তার মানে এটা হলো আরএমএস বেগের সাথে আণবিক ভরের সম্পর্ক। এই প্রত্যেকটা ম্যাথ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ম্যাথ গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন আমরা যদি হচ্ছে আরএমএস বেগের সাথে চাপের রিলেশন করতে চাই, তাহলে C1 বাই C2 চাপের রিলেশন হলো সমান বর্গমূলের সমানুপাতিক। তার মানে হচ্ছে P1 ভাগ P2, এটা হবে রুট ওভার। এরপরে যদি আমরা ঘনত্বের সাথে রিলেশন করি বর্গমূলের ব্যস্তানুপাতিক, C1 বাই C2 ইকুয়াল হচ্ছে ρ2 ভাগ হচ্ছে ρ1। এই যে 4 ধরনের রিলেশন বললাম, রিলেশনগুলো মাথায় রাখবেন, রিলেশনগুলো মাথায় রাখবেন। দেখেন বুঝছেন কিনা কনসেপ্টগুলো, রিলেশনগুলো বুঝছেন কিনা? একটু বাচ্চারা জানান, আমাকে জানান। সবাই যারা ক্লাস করছেন একটু জানান, ক্লাস কি ঠিক আছে নাকি আরো কন্টেন্ট ভারী করব আপনাদের জন্য? এখানে n মানে হলো কণার সংখ্যা, n সংখ্যক কণা লেখা আছে, কয়টা কণা বা অণুর সংখ্যা। আর হচ্ছে ওই যে সেই মোলার গ্যাস ধ্রুবক। এখানে একটু মাথায় রাখবেন, এখানে কতগুলো পবিত্র কথা বলে দিব, এগুলো মনে রাখবেন। পবিত্র কথাগুলো হচ্ছে, এইখানে আপনি যখন আর ব্যবহার করবেন এটা অবশ্যই এসআই পদ্ধতির ব্যবহার করবেন, এসআই পদ্ধতিতে। তবে এগুলো ম্যাথ করবেন না, এগুলো ক্যালকুলেশন, ভিতরে ভয়ানক জিনিস আসবে, রুট করতে পারবেন না। কতগুলো জিনিস বলে দিব, ঠাড়া মুখস্থ করবেন। এসআই পদ্ধতিতে যে ভ্যালুটা আছে 8.314 জুল পার মোল পার কেলভিন, এই ডাটা মনে রাখবেন। তবে এখানে আরেকটা ঝামেলা আছে, এম। এই এমটা কিন্তু সবসময় এসআই পদ্ধতিতে। আপনারা জানেন পর্যায় সারণীর মধ্যে যে ভরগুলো দেওয়া আছে এগুলো গ্রামে, সো গ্রাম থাকলে এটাকে কেজি বানাইতে হবে, তার মানে গ্রাম থেকে আমাকে বানাইতে হবে কেজি। এই জন্য এখানে যে রেজাল্টটা দেওয়া থাকবে তার সাথে tan ইনভার্স -3 কষ্ট করে, অনেক কষ্ট করে গুণ করবেন, অনেক কষ্ট করে গুণ করবেন। এগুলো পবিত্র শব্দ লিখে রাখেন, এগুলো লাগবে। এমডি সালাউদ্দিন কন্টেন্ট ভারী করেন, আচ্ছা ঠিক আছে। তাহলে মোটামুটি এইখান থেকে এই জিনিসগুলো লাগবে আপনাদের। এখন দেখেন আপনাদের মাথায় একটু ঘোরাই, আমরা ধীরে ধীরে প্রবলেম সলভ করি। সূত্র পড়ানো শেষ, এখন আমরা এই রিলেটেড প্রবলেমগুলো সলভ করব। এখন তোমাদেরকে আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো মাথায় রাখবা। যে প্রথমত হচ্ছে লেখো সমস্যা নাম্বার 1। এখানে তোমাকে বলবে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অথবা হাইড্রোজেন এদের আরএমএস বেগ নির্ণয় করো, আরএমএস বেগ নির্ণয় করো। অথবা সমস্যা নাম্বার 2, এই দুটা জিনিস তোমরা ঠাড়া মুখস্থ রাখবা। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই জিনিসগুলোর জন্য আরএমএস বেগ নির্ণয় করা। তার মানে প্রত্যেকটা গ্যাসের আরএমএস বেগ বের করে তোমরা মুখস্থ রাখবা, তাছাড়া কিন্তু প্রবলেম সলভ করতে পারবে না। আমি একটা করে দিচ্ছি, যেমন আমি বললাম 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা বের করব কার, অক্সিজেনের আরএমএস বেগ। তাহলে দেখো অক্সিজেনের আরএমএস বেগ মানে ধরো হচ্ছে CRMS, কার জন্য করছে এটা, অক্সিজেনের জন্য। ফর্মুলা কত, √3r, আর মানে 8.314 ইন্টু টি। 27 ডিগ্রি মানে কত হয় বলো তো, এটা আমাদের 300 ভাগ m। অক্সিজেনের আণবিক ভর তোমরা জানো 32, অক্সিজেনের আণবিক ভর জানো 32, তার মানে 32 লিখলাম। এটা গ্রামে বানাইতে হবে কেজি, মানে 10⁻³ এখন দেখো এটা মুখে মুখে করতে গেলে একটু মাথা ফেটে যাবে, মোটামুটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটা মুখে মুখে করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অথবা তোমার ক্যালকুলেশন করতে গেলে একটু কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। এই জন্য যে কাজটা করো, আমি আগেই বলছি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই 4টা গ্যাসের জন্য যদি কমন পড়ে, এখান থেকে যদি প্রশ্ন আসে এই দুইটা সমস্যা থেকে আসবে, সো এটা মুখস্থ করে ফেলবেন যে 27 ডিগ্রির জন্য অক্সিজেনের কত, তার মানে কি এখানে ডাটা চেঞ্জ হবে, কার্বন ডাইঅক্সাইড এখানে 44 হবে, নাইট্রোজেনের জন্য 28 হবে, হাইড্রোজেনের জন্য 2 হবে। মানগুলো ক্যালকুলেশন করে ঠাড়া মুখস্থ রাখবেন। সিমিলার জিনিসটা 30 জন্য কেমন হয় এটা একটু মনে রাখবেন, তাছাড়া কিন্তু পারবেন না। যে MS মুনতাহিনা বলে দিয়েছে, ওকে। এটা মুখে মুখে করতে গেলে অনেক প্যারা পাবা, কষ্ট পাবা। আমি চাই না তোমরা কষ্ট করো, এই ঠাড়া মুখস্থ করবা। সবাই কি বুঝছো, সবাই কি বুঝছো কেন বলছে এটা মুখস্থ করতে? কারণ এইটা অনেক গুরুত্বপূর্ণ, বিগত সালে প্রচুর আসছে এই টপিকটা, প্রচুর। তবে যদি এটা ক্যালকুলেশন করে মাথায় করতে যাও তাহলে প্রবলেম হয়ে যাবে। ওকে, সো এইটা তোমরা অবশ্যই ভালো করে বাসায় পড়বা, মুছে দিচ্ছি।
তারপর হচ্ছে আমাদের টাইপ নাম্বার সমস্যা নাম্বার 3-এ যাব আমরা এখন। যেগুলো মুখে মুখে করা যাবে এগুলো আমরা নরমালি করব, যেমন সমস্যা নাম্বার 3 এটা যাচ্ছি আমরা। তাপমাত্রা কত গুণ হলে, তাপমাত্রা কত গুণ হলে অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ দ্বিগুণ হবে? অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ দ্বিগুণ হবে, এটাও তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। জাহাঙ্গীরনগর নজরুল হুদা, তোমার হচ্ছে নাজমুল হুদা নাসিম, এই ধরনের প্রবলেমগুলো তোমরা করতে যাও না, করতে গেলে তোমাদের প্রবলেম হয়। তোমার ঠাড়া যে মানগুলো বলে দিলাম সেই সকল মানে মনে রাখবা, তাছাড়া রুটের ভিতরে সেই সকল ক্যালকুলেশন করা অনেক ভয়ানক ব্যাপার। ওকে, দেখো এই টাইপের ম্যাথগুলো তোমরা মুখে মুখে করতে পারবা। এই ধরনের ম্যাথগুলো যেগুলো মুখে মুখে করতে পারবা সেগুলো আমি করাই দিচ্ছি। কিছু কিছু ম্যাথ তুমি পরীক্ষার হলে ইনস্ট্যান্ট ক্যালকুলেশন এখন শিখাই দিলেও করতে পারবা না। দেখো এই ম্যাথটা কত হবে, এই ম্যাথটা কেমন হবে একটু দ্রুত বলো। এখানে বলেছে কত তাপমাত্রায়, তাপমাত্রা মানে তাপমাত্রা কত গুণ করা হলে অক্সিজেনের আরএমএস বেগটা কত গুণ হবে, এটা আমাদের দ্বিগুণ। তাহলে তাপমাত্রা যদি আমরা নরমালি সলভ করি C1 এবং C2 রিলেশনটা তাপমাত্রার সাথে, রুট ওভার হচ্ছে T1 ভাগ কত বলো তো আমাদের T2, তাহলে আমাদের তাপমাত্রা বের করবা T2। তাহলে জিনিসটা কিন্তু আমি রুটটা তুলে দেই, তাহলে একবারে লিখতে গেলে T2 ভাগ T1 ইকুয়াল হচ্ছে রুট ওভার তোমার হচ্ছে এখান থেকে যদি ক্যালকুলেট করি আমরা C2 ভাগ হচ্ছে C1, যেহেতু রুট তুলে দিবা এটার উপর স্কয়ার হয়ে যাবে, তার মানে এখান থেকে আমরা T2 বের করতে গেলে C2 ভাগ হচ্ছে C1 এটা স্কয়ার ইনটু তোমার হচ্ছে T1। সো এই ফরম্যাট দিয়ে আমরা করতে পারি, এই ফরম্যাট দিয়ে করতে পারি। এই টাইপের ম্যাথগুলো ইম্পর্টেন্ট, এটা তোমরা করবা, এগুলো তো কোনো ভুল না হয়। তার মানে আরএমএস বেগ কত বলছে দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 স্কয়ার ইনটু তোমার T1, তার মানে 2 স্কয়ার মানে কত আমাদের 4, তার মানে এটা হয়ে যাবে 4 গুণ। এই ধরনের ম্যাথগুলো অবশ্যই ভালো করে করবা। একটা শর্টকাট ফর্মুলা লিখে রাখো এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য আরএমএস বেগ বের করার ফর্মুলা, যদি তোমাকে বের করতে বলে চূড়ান্ত তাপমাত্রা মানে T2, যদি বের করতে বলে চূড়ান্ত তাপমাত্রা T2, তাহলে বের করার ফর্মুলা হচ্ছে n স্কয়ার ইনটু তোমার T1। এমসিকিউ ট্রিক্স, যেখানে n হচ্ছে আরএমএস বেগ যত গুণ, আরএমএস বেগ যত গুণ হবে সেটা, আরএমএস বেগ যত গুণ হবে সেটা, আরএমএস বেগ যত গুণ বলবে সেটা করবে এখান থেকে। আচ্ছা দেখেন, আশা করি এই সমস্যা নাম্বার 3 সবাই বুঝতে পেরেছেন। আমরা এখন সমস্যা নাম্বার 4-এ যাব। সমস্যা নাম্বার 4, সমস্যা নাম্বার 4-এ যাচ্ছে আমরা। দেখি সমস্যা নাম্বার 4-এ কি আছে। তোমার হচ্ছে আদর্শ গ্যাসের তাপমাত্রা, আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে, কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি পেলে, 4 গুণ বৃদ্ধি পেলে আরএমএস বেগ তার উল্টা আর কি কত গুণ হবে। এই টাইপের প্রশ্ন যেন কোনো কারণে মিস হয় না, এবং এই ধরনের প্রবলেমগুলো ইমিডিয়েট আসবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20-21 সালের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট ইয়ারের প্রশ্ন 20-21। বুঝতে পারতেছো বাচ্চারা কেন ভয়ানক ম্যাথগুলো দরকার নাই, এই মুখে মুখে করা যায় এগুলো, যেগুলো করা দরকার। দেখো এখানে আমাদের আগের রিলেশন তো শিখছিলাম রুট ওভার টি, তার মানে কি তাপমাত্রা বুঝতে পারতে C2 ভাগ C1 ইকুয়াল হবে রুট ওভার T2 ভাগ T1 ইন্টু কত, এই আর কিছু না। তাহলে এখান থেকে C2 যদি বের করি আমরা, রুট ওভার T2 ভাগ T1 ইন্টু কত বলো তোমার C1, তাপমাত্রাটা কত গুণ করছো 4 গুণ, 4 গুণ মানে রুট ওভার 4 ইন্টু তোমার C1, তার মানে এটা হবে 2 গুণ, 2 গুণ। এটার জন্য এমসিকিউ ট্রিক্স লেখো, এমসিকিউ ট্রিক্স লেখো। যদি আমাদের C2 বের করতে বলে তাহলে রুট ওভার n ইন্টু তোমার C1, এই ফরম্যাট দিয়ে ম্যাথটা করবা, যেখানে n মানে তাপমাত্রার গুণ, n মানে হচ্ছে আমাদের তাপমাত্রার গুণ। তাপমাত্রা কত গুণ করা হয়, n মানে তাপমাত্রার গুণ, তাপমাত্রা কত করা হয়। সবাই বুঝতে পারছো কিনা, সবাই কি কনসেপ্টটা ক্লিয়ার, সবাই কি কনসেপ্টটা ক্লিয়ার একটু জানাও।
সবাই কি ক্লিয়ার কনসেপ্টটা? তোমরা ক্লিয়ার? ওকে, আমরা এখন নেক্সট ম্যাথে যাব। সমস্যা নাম্বার 4 শেষ, সমস্যা নাম্বার 5-এ যাব। সমস্যা নাম্বার 5, সমস্যা নাম্বার 5-এ কি আছে দেখি। 5টি অণুর বেগ যথাক্রমে, 5টি অণুর বেগ যথাক্রমে v, 2v, 3v, 4v এবং হচ্ছে 5v দেওয়া আছে। তোমাকে বলল, প্রশ্নটা চেয়েছে এখানে আরএমএস বেগ হোয়াট। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, যেটা তোমার 17-18 সালে আসছে। দেখি পারো কিনা তোমরা। সবাই পারছো? আচ্ছা, রেবেকা শারমিন বলছে বৃদ্ধি বলা হয়, সমস্যা নাই, দুইটাই বৃদ্ধি, দুইটাই বৃদ্ধি, এই জন্য কোনো সমস্যা নেই, এই জন্য গুণ আকারে ব্যাপারটা করে ফেলতে পারছি আমরা, দুইটাই বৃদ্ধি বলছে। দেখো এখানে কিন্তু বলছে কি আরএমএস বেগ, এই যে বাচ্চারা পড়াইছিলাম সি আরএমএস মানে হলো সবগুলো বেগকে স্কোয়ার করে দাও, ভি কে স্কোয়ার করো, 2v কে স্কোয়ার করো, প্লাস 3v কে স্কোয়ার করো, প্লাস 4v কে স্কোয়ার করো, প্লাস 5v কে স্কোয়ার করো। কণা আছে 5টা, কষ্ট করে 5 দিয়ে ভাগ করো, এরপর আল্লাহর নাম নিয়ে রুট করো, তাহলে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করো। অনেকে বলছো ভাইয়া একটু স্লো পড়ান, পড়ালাম। √11v, তাহলে এটার আনসার হচ্ছে, দেখো সবগুলো স্কোয়ার করে, যেহেতু ভি এর উপরে সবগুলো স্কোয়ার আছে, স্কোয়ার রুট কাটাকাটি গেলে ভি হবে, আর ভিতরেটা গুণ করো, এটা হবে 1, এটা হবে 4, এটা হবে 9, এটা হবে 16, এটা হবে 25, যোগ করো, 5 দিয়ে ভাগ করো, ভাগ করলে দেখবা এটা বের হবে √, মনে হয় 21 বের হবে। ক্যালকুলেশন করলে √21, সরি 11, √11, তার মানে v√11। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন শেষ। এখন আমাদের এই প্রবলেম শেষ হলো। আমরা এখন নেক্সট যাব বুটেক্সের একটা প্রবলেম নিয়ে। সমস্যা নাম্বার 5 শেষ, সমস্যা নাম্বার এখন 6 দেখাবো। প্রবলেম নাম্বার 6, সমস্যা নাম্বার 6 যেটা স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, লাস্ট যে প্রবলেমগুলো বলছে এগুলো অনেক গুরুত্বপূর্ণ। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে অক্সিজেন ও হাইড্রোজেনের আরএমএস বেগের অনুপাত কত? অনুপাত চাইছে বা কত গুণ চাইছে, এগুলো বুটেক্স 15-16 সালে আছে। এটা বুটেক্স 15-16 সালে এমন টাইপের প্রশ্ন আছে। হ্যাঁ, দেখি এটা পারেন কিনা। আমি কিন্তু বলে দিয়েছিলাম কি হবে এটার উত্তর, দেখেন পারেন কিনা। প্রান্ত রয় বলেছে 1:4, ইয়েস, অনেকে পারছে। এটা অনুপাত চাইছে, অনুপাত আকারে বলবেন। দেখো আমরা কিন্তু জানি যে ভরের সাথে আরএমএস বেগের রিলেশন কিন্তু বর্গমূলের ব্যস্তানুপাতিক, তার মানে হচ্ছে CO ভাগ হচ্ছে CH ইকুয়াল, নিচে হবে কি বলতো আমাদের MO, উপরে কি হবে বলতো আমাদের MH। তাহলে দেখো আমরা অক্সিজেনের ভর তো কত জানি বলতো আমাদের 32, তাই না? অক্সিজেনের ভর কত জানি আমরা, এটা 32, আর হাইড্রোজেনের ভর কত জানি আমরা 2, তার মানে কাটলে কত হয় √, মনে হয় 1/16, তার মানে হচ্ছে 1/4, তার মানে 1:4। কত সহজ ম্যাথ, পারা যায়। ওকে, সবাই বুঝছো আশা করি, সবাই আশা করি বুঝতে পেরেছো। তার মানে এই ধরনের প্রবলেমগুলো তোমরা সলভ করবা। অনেক প্রবলেম দেখিয়েছি এই ধরনের ম্যাথগুলো লাগবে। টাইপ নাম্বার 2 শেষ, আমরা এখন টাইপ নাম্বার 3 তে যাব। টাইপ নাম্বার 3, টাইপ নাম্বার 3 হচ্ছে শক্তি নির্ণয় করা। শক্তি নির্ণয়, কণাগুলোর যে শক্তি আছে এই শক্তি নির্ণয় সংক্রান্ত প্রবলেমগুলোকে আমরা নাম দিয়েছি টাইপ নাম্বার 3। আমরা শক্তি নির্ণয় করব এখন। দেখো শক্তিগুলো নির্ণয় করতে চাচ্ছি আমরা। শক্তিতে অনেক কনফিউশন আছে,
না, সাদিয়া বলছে কেজিতে কনভার্ট করবা কিনা, এখানে করার দরকার নাই, এখানে কেজি কনভার্ট করার দরকার নাই, কজেস এখানে দুইটাই সেম ভর, গ্রাম কেটে যাবে। দেখো আমরা যদি কণাগুলোর মোট শক্তি বের করতে চাই, মোট শক্তি এটা E ইকুয়াল লেখা যায় তোমার হচ্ছে 3/2 nRT, E ইকুয়াল 3/2 nRT, এটা হচ্ছে মোট শক্তি বের করার একটা ফর্মুলা। এখন আমরা যদি এখানে আবার nRT লিখি, nRT কে রিপ্লেস করি, তাহলে E ইকুয়াল লেখা যায় 3/2 কি বলো তো আমাদের PV। তার মানে এটাও কিন্তু একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। এখন যদি 1 মোল গ্যাসের জন্য বলি, মানে n ইকুয়াল যদি 1 মোল ধরে নিই আমরা, তাহলে এনার্জিটা দাঁড়াচ্ছে 3/2 কি বলো তো আমাদের এটা RT, এই একটা ফর্মুলা। সমীকরণগুলোও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সমীকরণগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন যদি আমাদের 1 মোল না হয়ে আমাদের যদি কোনো একটা ভর দেওয়া থাকে, তাহলে আমরা E বলতে পারি এরকম 3/2। আপনারা কেমিস্ট্রিতে পড়ছেন, জাফর স্যার পড়াইছে, n ইকুয়াল লেখা যায় W ভাগ হচ্ছে m ইন্টু আপনার হচ্ছে RT। তার মানে এটা যদি দ্রবের ভর দেওয়া থাকে তাহলে আমরা এই প্যাটার্নে ম্যাথটা করব। এখন এখান থেকে ডিরেক্টলি প্রবলেম চলে আসতে পারে, এটা হচ্ছে গ্যাসের 1 গ্রাম গ্যাসের জন্য। এখানে বলতে পারে প্রশ্নের মধ্যে এই জিনিসগুলো যদি প্রশ্নের মধ্যে বলে 1 গ্রামের জন্য বের করেন, 1 গ্রামের গতিশক্তি যদি এই ল্যাঙ্গুয়েজ বলে তাহলে আপনারা এই ফরম্যাট ইউজ করবেন, অথবা যদি বলে আপনাদের মোট গতিশক্তি বের করেন, মোট গতিশক্তি, তাহলে আপনারা এই সূত্রগুলো নেবেন। সূত্রগুলো গুরুত্বপূর্ণ, সূত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখন যদি আপনাকে মোট শক্তি না বলে গড় গতিশক্তি বের করতে বলে, গড়, যখন প্রশ্নের মধ্যে গড় বলবে তখন E ইকুয়াল নেবেন হচ্ছে 3/2 kT, 3/2 kT, 3/2 kT, এটা মাথায় রাখবেন, 3/2 kT। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা। সো এখানে 3/2 kT, এটা হলো গড় গতিশক্তি নেবেন, গড় গতিশক্তি নেবেন। এটা হলো আপনার 1 পারমাণবিক গ্যাসের জন্য বলতে পারেন এটা, আর দ্বিপারমাণবিক গ্যাসের জন্য আমরা এখান থেকে 5/2 kT নিব, 5/2 kT। এগুলো হচ্ছে দ্বিপারমাণবিক যে গ্যাসগুলো আছে, এই দ্বিপারমাণবিক গ্যাসগুলোর জন্য 5/2 kT। কে মানে বোল্টজম্যান ধ্রুবক, কে হচ্ছে 1.338 10⁻⁻, যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা মনে রাখবেন। এখানে কে বোল্টজম্যান ধ্রুবক, এখানে কে মনে রাখবেন, আগে লিখে দিয়েছিলাম, এটা হলো বোল্টজম্যান ধ্রুবক, এর মান বোল্টজম্যান ধ্রুবক। সো এইখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে, আপনারা এখান থেকে এই টপিকগুলো একটু দেখবেন। সবাই আশা করি টপিকগুলো বুঝতে পেরেছেন। আমরা হচ্ছে এই টপিক থেকে কিছু ম্যাথ সলভ করব। সমস্যা নাম্বার 1 লেখেন। সমস্যা নাম্বার 1, 300 কেলভিন তাপমাত্রায় আদর্শ গ্যাসের মোট গতিশক্তি হোয়াট? এই প্রশ্নটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছে 2021 সালে, দেখি পারেন কিনা। আচ্ছা, আমি কি আরো স্লো ফাস্ট পড়াবো? আমি কি ফাস্ট পড়াবো বলো, জাস্ট কমেন্টস করো, ফাস্ট অর স্লো, স্পিড কি বাড়াবো? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে যেহেতু প্রশ্নের মধ্যে মোট গতিশক্তি বের করতে বলছে, তাহলে E ইকুয়াল হচ্ছে 3/2 RT, মান বসাও 3/2, R এর মান জানো 8.314 ইন্টু T এর মান দেওয়া আছে 300। এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবা তত জুল, এটা আনসার। এটা ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটাই আনসার।
ওকে, সবাই এটা করো দ্রুত। এরপরে বললাম সমস্যা নাম্বার 2। সমস্যা নাম্বার হচ্ছে 2, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 গ্রাম নাইট্রোজেনের মোট শক্তি কত? এটাও অ্যাডমিশন টেস্টে প্রশ্ন, সাস্টে 15-16 সালে আসছে এটা। দেখো এখানে মোট চাইছে, তাই না? সো এখানে অলরেডি আগের মতোই ই ইকুয়াল আমরা লিখবো 3/2n, n মানে হচ্ছে w ভাগ হচ্ছে m ইন্টু তোমার কি বলতো RT, মান বসাই দিবা। এখানে মান বসাই দিলে আনসার হয়ে যাবে, এখানে মান বসাই দিলে আনসার হয়ে যাবে। ওকে, আমরা আরো কিছু প্রবলেম সলভ করব। সমস্যা নাম্বার 2 শেষ। এখন একটা ব্যতিক্রমী প্রশ্ন, সমস্যা নাম্বার 3, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2টি হিলিয়ামের পরমাণুর গতিশক্তি চাইছে। পরমাণুর গতিশক্তি, দেখো এই পরমাণু কথাটা যদি বলে তাহলে কেটি বসায় করবা, এম কেজিতে নিবা কিনা? না, এখানে কেজিতে নেওয়ার দরকার নাই, এখানে এম কেজিতে নেওয়ার দরকার নাই, কারণ এম তোমার হচ্ছে তো দুইটা ভর ভর কাটাকাটি চলে যাবে, এই জন্য কেজি দরকার নাই। এখানে পরমাণুর গতিশক্তি বলুক আর গড় গতিশক্তি বলুক, দুটাই একই কথা হবে। সো দেখো এখানে হিলিয়ামের, আমরা প্রথমে একটি হিলিয়াম যদি বলি, একটি হিলিয়ামের জন্য ই ইকুয়াল হবে তোমাদের হচ্ছে 3/2 কেটি, এটা হলো একটি হিলিয়ামের। এখন দেখো হিলিয়ামটা এক পারমাণবিক গ্যাস, এই জন্য 3/2 কেটি লিখছি। যদি এটা তোমার হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস হইতো, এটা হলো এক পারমাণবিক গ্যাসের জন্য, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, মানে যেন তোমার হচ্ছে নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে। আর যদি দ্বিপারমাণবিক গ্যাস, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই দ্বিপারমাণবিক গ্যাসের জন্য যদি বলতে এখানে 5/2 কেটি লিখতাম। যেহেতু এখানে দুইটা অণু চাইছে, একটা অণুর শক্তি যদি এটা হয় তাহলে দুইটা অণুর জন্য কি করবা, সামনে 2 দিয়ে গুণ করে দিবা। সো এটা পাবা হচ্ছে মোট তোমার গড় গতিশক্তির মান, এখানে মান বসাবা। পরে বাসায় তোমরা ঠান্ডা মাথায় সলভ করবা, তাহলে মোটামুটি এটা হয়ে যাবে। আশা করি তোমরা সবাই এই ধরনের প্রবলেমগুলো পারবা এবং এই টাইপটাই একটু জোর দিয়ে করবা ক্যালকুলেশনগুলো, তাছাড়া কিন্তু প্রবলেম হবে, অনেক গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা এখন টাইপ নাম্বার 4 দেখাবো। টাইপ নাম্বার 4, স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। স্বাধীনতার মাত্রা হচ্ছে, এখানে স্বাধীনতার মাত্রা বলতে বোঝায় সহজ করে একটা কণা কতগুলো এক্সিস বরাবর স্বাধীন, একটা কণা কতগুলো এক্সিস বরাবর স্বাধীন, সেটাই তার স্বাধীনতার মাত্রা। আমরা জানি একটা কণার কম্পন গতি, আবর্তন গতি, স্থানান্তর গতি, বিভিন্ন ধরনের গতি থাকে। সো একটা কণা ম্যাক্সিমাম কতগুলো অক্ষ বরাবর গতিশীল থাকতে পারে, বিচরণ করতে পারে, সেটাই তার স্বাধীনতার মাত্রা। যেমন এক পারমাণবিক গ্যাস যদি হয়, এক পারমাণবিক গ্যাস বা তুমি যদি লেখো যে এক পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে আমাদের 3, এবং এই তিনটাই হলো কম্পন গতি বা রৈখিক গতির জন্য। যদি আমাদের দ্বিমাত্রিক গ্যাস হয় বা দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক কোনো গ্যাস থাকে, এর জন্য স্বাধীনতার মাত্রা হবে 5। এই 5-এর মধ্যে 3 হবে হচ্ছে রৈখিক গতির জন্য, 3 হবে রৈখিক গতির জন্য, আর 2টা থাকবে হচ্ছে আমাদের বৃত্তাকার গতির জন্য। এটা হলো বৃত্তাকার গতির জন্য, তার মানে এটাই তার স্বাধীনতার মাত্রা। এবং আরেকটা জিনিস তোমাদের বুঝতে হবে, সমবিভাজন নীতি। সমবিভাজন নীতি গুরুত্বপূর্ণ একটা জিনিস। সমবিভাজন নীতিটা কি? সমবিভাজন নীতি হচ্ছে
এই যে একটা কণার যে মোট এনার্জির পরিমাণটা আছে, এই এনার্জিগুলো প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর, প্রত্যেকটা অক্ষ বরাবর সমপরিমাণ বিভাজিত হয়ে যায়। তার মানে একটা কণার এনার্জি যদি তোমার হচ্ছে মনে করো 3/2 কেটি হয়, তার মানে এটাকে লিখতে পারি কি 3 ইন্টু তোমার কি বলো তো হাফ কেটি। তার মানে এই হাফ কেটি এটাই হচ্ছে প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর থাকা এনার্জির মান। প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর থাকা এনার্জির মান হচ্ছে আমাদের হাফ কেটি। এই হাফ কেটি প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর। তাহলে তুমি যদি মনে করো এক পারমাণবিক গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা মনে করো যে তার মোট এনার্জি কত হবে, তাহলে এক পারমাণবিক গ্যাসের জন্য যেহেতু আমাদের 3, এই জন্য এই হাফ কেটির সামনে গুণ করব আমরা 3, তখন সেটা রেজাল্ট দাঁড়াবে 3/2 কেটি। তাহলে এটা হচ্ছে এক পারমাণবিক গ্যাসের জন্য মোট এনার্জির পরিমাণ। এক পারমাণবিক গ্যাসের জন্য হচ্ছে মোট এনার্জির পরিমাণ। যেহেতু একটা অ্যাক্সিস বরাবর হাফ কেটি, তাহলে তিনটা অ্যাক্সিস বরাবর তার 3 ধরনের স্বাধীনতার মাত্রা থাকার কারণে এটা হবে আমাদের হাফ কেটি। সো আমরা এখান থেকে একটা এমসিকিউর জন্য ফরম্যাট বলতে পারি, যদি মোট শক্তি বের করতে বলে, মোট শক্তি ইকুয়াল হচ্ছে স্বাধীনতার মাত্রা, প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে স্বাধীনতার মাত্রা ইনটু তোমার হচ্ছে হাফ কেটি। এই ফরম্যাটটা গুণ করে আমরা মোট শক্তি বের করতে পারি। মোট শক্তি ইকুয়াল স্বাধীনতার মাত্রা ইনটু হচ্ছে হাফ কেটি। স্বাধীনতার মাত্রা এখন যেমন তোমাদের হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য যদি বলে, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য যদি বলে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15-16 সালে প্রশ্ন আসছে, আমরা একটা ম্যাথ সলভ করি তাহলে তোমরা আর একটু ক্লিয়ার হবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15-16 সালে একটা প্রশ্ন আসছে এখান থেকে যে একটি কণার স্বাধীনতার মাত্রা, একটি কণার স্বাধীনতার মাত্রা দেওয়া আছে হচ্ছে 5, তাহলে তোমার মোট শক্তি কত হবে? মোট শক্তি কত হবে? মোট শক্তি চেয়েছে, তাই তো? সো মোট শক্তি কত, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা আসছে হচ্ছে 15-16 সালে। 15-16 সালে প্রশ্নটা আসছে। এখন তোমরা জানো স্বাধীনতার মাত্রা যার যত, তার সাথে গুণ করবা হাফ কেটি, তার সাথে গুণ করবা হাফ কেটি, তাইলে তোমরা মোট শক্তি পাবা। তাহলে এখানে এনার্জি হবে স্বাধীনতার মাত্রা 5 এবং হচ্ছে হাফ কেটি, তার মানে ক্যালকুলেট করলে 5/2 কেটি। এটা হলো স্বাধীনতার মাত্রা শেষ। তার মানে যদি এখানে তোমার হচ্ছে স্বাধীনতার মাত্রাটা ফিক্সড করে না বলে কোনো দ্বিপারমাণবিক গ্যাসের কথা বলতো, দ্বিপারমাণবিক গ্যাস কোনগুলো দেখো তো? দ্বিপারমাণবিক গ্যাস এগুলো হচ্ছে তোমার অক্সিজেন, নাইট্রোজেন, তোমার হচ্ছে হাইড্রোজেন, ফ্লোরিন, তোমার হচ্ছে ক্লোরিন, তোমার হচ্ছে ব্রোমিন এবং তোমার হচ্ছে আয়োডিন। হ্যাঁ, এগুলো। তবে আমাদের এখানে 1 2 3 4 5 6 7টা, আমাদের ম্যাক্সিমাম আমরা ইউজ করি হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো ইউজ করি আর কি, বাকিগুলো আমাদের দরকার পড়ে না। সো এগুলি আমরা মেইনলি ব্যবহার করি। এখানে আমাদের প্রত্যেকটা স্বাধীনতার মাত্রা হবে 5 এবং তাদের মোট এনার্জির পরিমাণ হবে 5/2 কেটি। এই দুটো জিনিস তোমরা মনে রাখবা। তোমরা এখানে ডিরেক্টলি সূত্র আসবে, পরীক্ষায় সবগুলো সূত্র আসবে। যেমন একটা অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছে তোমাদের, আরেকটা সমস্যা দেয় এখান থেকে, দেখি তোমরা এটা পারো কিনা। ডিরেক্টলি ম্যাথ করা লাগবে না, শুধু মান বসাবা। টি মানে তাপমাত্রা, তাপমাত্রা বলে নাই। একটা প্রবলেম সমস্যা নাম্বার 2 দিলাম তোমাদেরকে। 12 স্বাধীনতার মাত্রা বিশিষ্ট কোন কণার মোট শক্তি কত হবে? দেখি কে কে পারো। মোট শক্তি হোয়াট? আনসার বলো। মোট শক্তি কত হবে? খুব দ্রুত। আব্দুল্লাহ আরিফ বলেছে 6 কেটি, মুনতাহিনা বলেছে 6 কেটি। খুব দ্রুত, খুব দ্রুত। গুড, সবাই পারছো। আচ্ছা, সমস্যা নাম্বার 3 তোমাদের দিয়ে দেখি এটা পারো কিনা। সমস্যা নাম্বার 3 তোমাকে বললাম হিলিয়াম এর গড় গতিশক্তি কত? হিলিয়ামের গড় গতিশক্তি দেখি পারো কিনা এটা। হিলিয়ামের গড় গতিশক্তি কত হবে? খুব দ্রুত বলো। হিলিয়ামের গড় গতিশক্তি কত হবে? আকাশ ভুয়ান বলেছে, অনেকে বলেছে 3/2 কেটি। আমাদের ক্লাস আর বেশিক্ষণ লাগবে না, আর ম্যাক্সিমাম 20 মিনিট। টাইপ আমরা প্রায় শেষের দিকে, আমাদের আর 2টা টাইপ বাকি আছে, আর 2টা টাইপ পড়ালে অধ্যায় শেষ। আর 2টা টাইপ পড়ালে অধ্যায় শেষ। কেউ লাইভ থেকে বেরোইস না, তো মোটামুটি শেষেটা। আমরা টাইপ নাম্বার 5-এ যাচ্ছি। টাইপ নাম্বার 5 এটা হলো গড় মুক্ত পথ।
তোমাদের প্রতি আমার সাজেশন হচ্ছে যদি গড় মুক্ত পথের ম্যাথ আসে ম্যাথটাকে ইগনোর করবা, কারণ এই ম্যাথগুলো একটু ভয়াবহ ম্যাথ, অনেক বিশাল ক্যালকুলেশন, ওয়ানকে অনেক বড় বড় সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। সো এটা করার দরকার নাই, এটা পরীক্ষা হলে তুমি ক্যালকুলেশন মাথা দিয়ে করে মিলাইতে পারবা না। তবে কেন করবা, সূত্রগুলো আসে বিভিন্ন জায়গায়, সূত্রগুলো আসে গড় মুক্ত পথের, সূত্রগুলো মনে রাখবা। যেমন এই গড় মুক্ত পথ সম্পর্কে ম্যাক্সওয়েলের সমীকরণ, ম্যাক্সওয়েল যদি পরীক্ষায় প্রশ্ন ম্যাক্সওয়েলের সমীকরণ গড় মুক্ত পথকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয় 1/√2 পাই ডি স্কোয়ার এন। এটা হচ্ছে আমাদের গড় মুক্ত পথের রাশিমালা, গড় মুক্ত পথের রাশিমালা ম্যাক্সওয়েলের। পরীক্ষায় এটা আসছে, এটা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। আচ্ছা তুমি শর্ট সিলেবাস করিও না, আমি অধ্যায় শেষ করবো তোমাদের, আমি চ্যাপ্টার শেষ করব, নট শুধু শর্ট সিলেবাস। এগুলো তোমাকে তোমার সাথে আমার 10টা চ্যাপ্টার আমি কভার করব আর কি, পুরোটাই ডিটেলস পড়াবো। তাহলে দেখো এটা হচ্ছে গড় মুক্ত পথের রাশিমালা, এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে। এখানে যদি আমি ক্লাসিয়াসের সমীকরণ বলি, ক্লাসিয়াসের সমীকরণ এটা হচ্ছে ল্যামডা ইকুয়াল, শুধু রুট, তোমার হচ্ছে রুটটা থাকবে না, পাই ডি স্কোয়ার এন। এখানে একটা জিনিস মাথায় রাখবা, এন মানে প্রতি একক আয়তন অণুর সংখ্যা, প্রতি একক আয়তনে অণুর সংখ্যা। আর এখানে একটা মারাত্মক জিনিস, আমরা ফিজিক্সের সব জায়গায় ব্যাসার্ধ ব্যবহার করি, কিন্তু শুধুমাত্র এই ব্যাসারা এটারে ব্যাস বানাইছে, এখানে ব্যাস। সো এখানে বোটেক্সে একটা প্রশ্ন আছে 14-15 সালে, এই জিনিস থেকে বোটেক্সে প্রশ্ন আসছে, বোটেক্স 14-15 সালে, মানে থিওরিটিক্যাল যে প্রবলেমগুলো সম্ভব, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস থাকুক বা না থাকুক একটু টাচ করে যাবা। তার মানে ম্যাক্সওয়েল বলছে গড় মুক্ত পথ হচ্ছে কণাগুলোর যে ব্যাস আছে এই ব্যাসের বর্গের ব্যস্তানুপাতিক, এটা বোটেক্সের একটা প্রশ্ন। এবং এই ধরনের প্রশ্নগুলো তোমার যে তাপমাত্রার সাথে সম্পর্ক কি এগুলো তোমাদের চাইছে এখান থেকে, ল্যামডার সাথে টি এর সম্পর্ক কিন্তু সমানুপাতিক, এটা মনে রাখবা। এটা তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 20-21 সালে আসছে। আরেকটা জিনিস লেখো, এখন বোল্টজম্যানটা আগে লিখে নিই, বোল্টজম্যানের সমীকরণ। বোল্টজম্যানের জন্য ল্যামডা ইকুয়াল 3/4 পাই ডি স্কোয়ার এন, এটা হলো বোল্টজম্যানের সমীকরণ, 3/4 পাই ডি স্কোয়ার এন। এটাও লাগবে, বোটেক্সে ক্যালকুলেটর নেওয়া যায়। হাসিবুর রহমান চ্যাপ্টার কি শেষ করবেন? হ্যাঁ, আর মাত্র 10 মিনিট লাগবে আমার, 10 মিনিট ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস লিখেন এখানে, গড় মুক্ত পথ ও তাপমাত্রা সম্পর্ক ল্যামডা সমানুপাতিক টি, এটা মনে রাখবেন, এটা আনকমন জিনিস। এটা আপনাদের হচ্ছে সিইউতে 20-21 সালে আসছে, সিইউতে 20-21 সালের প্রশ্ন, এটা সো লাগবে আপনাদের। বুয়েট রিটেন কেমন হয়? তুই বুয়েটের কোর্স করিস, আমি তো ভার্সিটি কোর্স করাচ্ছি। ওই যে আমি যে প্রশ্নটা, আমি যে এক্সাম বুক অ্যান্ড সলিউশনটা দিছি, এই বইটার পিডিএফ বা ইমেজগুলো ওই গ্রুপে দেওয়া আছে, ওই গ্রুপের প্রশ্নগুলো দেখলেই বুঝবা বুয়েটের প্রশ্ন কেমন হবে। আচ্ছা, সো গড় মুক্ত পথ নিয়ে আমাদের এইটুকুই, এর বেশি আমাদের পড়ার দরকার নাই, শুধু থিওরিগুলো পড়বা। এরপর আসেন আমরা হচ্ছে টাইপ নাম্বার লাস্ট। এখান থেকে আমি আগেই বলি ম্যাথ করবেন না, ম্যাথ ইগনোর করবেন, কারণ এখানে দেখেন এই 1কে এত বড় সংখ্যা দিয়ে ভাগ করা অনেক কঠিন ব্যাপার। সো থিওরিটিক্যাল যদি পরীক্ষায় কোনো কারণে সমীকরণ আসে, সমীকরণগুলো পড়ে যাবেন, এবং ল্যামডার সাথে কার কি রিলেশন আছে, ডি এর সাথে রিলেশন আছে, এন এর সাথে রিলেশন আছে, এগুলো পড়বেন। যদি ম্যাথ আসে আল্লাহর রাস্তায় বাদ দিবেন, একটা ম্যাথ না পারলে আপনার হচ্ছে জীবন হচ্ছে কোনো চেঞ্জই আসবে না, ধ্বংস হবে না, কিন্তু এটাতে ম্যাথ করতে গেলে আপনার এক্সাম ধ্বংস হবে, মাথায় রাখবেন এটা। এখন আমাদের টাইপ নাম্বার 6 লাস্ট টপিক আজকের ক্লাসের লাস্ট টপিক, টাইপ নাম্বার 6, শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা। এই অধ্যায়ে ছোট মাত্র 6টা টপিক আছে। দেখেন আমরা এখন টাইপ নাম্বার 6 যেটা পড়াবো, এটা হচ্ছে আমাদের আর্দ্রতা এবং শিশিরাঙ্ক সংক্রান্ত। শিশিরাঙ্ক পরিমাপ করার জন্য আমরা যে যন্ত্রটারে ব্যবহার করি, এখানে 2টা থার্মোমিটার থাকে, এই হলো একটা থার্মোমিটার, হ্যাঁ, আর এখানে একটা থার্মোমিটার থাকে, 2টা থার্মোমিটার থাকে। এই 2টা থার্মোমিটারের মধ্যে একটা থার্মোমিটার যেটা, এই থার্মোমিটারটা একটু ভেজা থাকে, মানে একটা পয়তা লাগাই দেওয়া থাকে,
এবং এটার তাপমাত্রা ধরে নিলাম হচ্ছে আমরা θ1, এটার তাপমাত্রা কম থাকবে θ2। এটাকে বলা হয় শুষ্ক ভালভের তাপমাত্রা, শুষ্ক। আর এটাকে বলা হয় আর্দ্র অথবা তোমার সিক্ত, এবং এই জিনিসটার নাম হলো হাইগ্রোমিটার দিয়ে কি মাপে? আর্দ্রতা মাপে। কোন একটা স্থানে আর্দ্রতা মানে কি? কোন একটা স্থানের বাতাসে কি পরিমাণ জলীয় বাষ্প আছে, আর্দ্রতা মাপক যন্ত্র। এটা কিন্তু অ্যাডমিশন টেস্টের কোশ্চেন, আর্দ্রতা মাপক যন্ত্র হাইগ্রোমিটার। সো এখান থেকে আমরা যদি শিশিরাঙ্ক বের করতে চাই, থিটা ইকুয়াল হচ্ছে θ1 - g ইন্টু θ1 - θ2। এটা হচ্ছে কোন স্থানের শিশিরাঙ্ক বের করার ফর্মুলা। আমরা যদি বলি θ1 কি বলেন বাচ্চারা? θ1 হচ্ছে শিশিরাঙ্ক, আর থিটা হচ্ছে শিশিরাঙ্ক, θ1 শুষ্ক ভালভের পার্ট, θ2 আর্দ্র ভালভের পার্ট, আর জি কি? জি হচ্ছে গ্লেইসারের উৎপাদক। সব প্রশ্ন দেওয়া থাকবে, গ্লেইসারের উৎপাদক। ওকে, তাহলে আমাদের দেখেন কোন একটা স্থানের শিশিরাঙ্ক বের করতে গেলে আমার কি কি লাগবে? থিটা ইকুয়াল θ1 - g, θ1 - θ2, এগুলো লাগবে। সহজ ম্যাথ, এগুলো পরীক্ষা আসতে পারে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে না, এগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট আছে। এরপরে যদি আমরা কোন একটা স্থানের আপেক্ষিক আর্দ্রতা বের করি, আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল হচ্ছে উপর হচ্ছে স্মল এফ, নিচে হচ্ছে বড় হাতের এফ ইন্টু 100%। এই সূত্রে ম্যাথগুলো করে দেবেন, ম্যাথগুলো আসে পরীক্ষায়, এই সূত্রের ম্যাথ অনেক জায়গায় আসে। এখানে এফ কি? স্মল এফ হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের বাষ্পচাপ। তার মানে এফ মানে সহজ করে যদি মনে রাখি চাপ, কার চাপ? এটা শিশিরাঙ্কের তাপমাত্রায় যে চাপটা পাওয়া যায় সেটা। এরপরে যদি বড় হাতের এফ বলি আমরা, এটা হলো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের বাষ্পচাপ। তার মানে এফও চাপ, ছোট চাপ, তোমার দুটো চাপ। এই বাচ্চারা ঝগড়া করিস না, মনোযোগ দে। রাতের বাজে কিন্তু কয়টা বাজে? আল্লাহ, 12টা বাজে গেছে। তাহলে দেখো আমাদের এখানে দুইটা চাপ আছে, একটা হলো স্মল এফ, একটা হলো বড় হাতের এফ, দুইটাই কিন্তু চাপ বুঝাবে। তবে স্মল এফটা হলো শিশিরাঙ্কের তাপমাত্রা। এখন যদি বলি ভাই শিশিরাঙ্ক কি? শিশিরাঙ্ক হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা, যে তাপমাত্রায় কোন একটা স্থানের শিশিরগুলো জমে যায়, তার মানে শিশিরগুলো জমা শুরু করে অথবা শিশিরগুলো উধাও হয়ে যায়, ওই তাপমাত্রা নামে শিশিরাঙ্ক। সো ওই শিশিরাঙ্কের তাপমাত্রা যে চাপটা পাবা সেটা হবে স্মল এফ। আর নর্মালি বায়ুর যে তাপমাত্রা থাকবে, বায়ুর তাপমাত্রা বেশি থাকবে, শিশিরাঙ্ক কম থাকবে। বায়ুর তাপমাত্রা যে চাপ হবে সেটাকে আমরা বড় হাতের এফ বলবো। সো এইখানে মানগুলো বসাই দিলে হয়ে যাবে। আমরা এখন এই রিলেটেড প্রবলেম সলভ করব। এই রিলেটেড প্রবলেমগুলো সলভ করলেই আজকের খেলা খতম। একটা সমস্যা লেখেন, সমস্যা নাম্বার 1, শুষ্ক ও সিক্ত ভালভ হাইগ্রোমিটারের শুষ্ক ও সিক্ত ভালভের পাঠ যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 18 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক 1.6 হলে ওই দিনের শিশিরাঙ্ক কত? ওই দিনের শিশিরাঙ্ক হোয়াট? কোশ্চেনটা লেখেন। লেখেন। এই 71 জন সবাই চান্স পাবি রে। এত কষ্ট করে যারা ক্লাস করছিস তারা চান্স না পাইলে কারা চান্স পাবে? সবাই বোটেক সম্পর্কে বলবো অন্য একদিন। এখন আমার কোর্স শেষ হোক, কোর্স চলাকালীন সময়ে কিছু বলা যাবে না, কোর্স শেষ হোক। দেখো এখানে আমাদের একটা শিশিরাঙ্ক চাইছে, তাই না? তাহলে থিটা ইকুয়াল θ1 - g ইন্টু θ1 - θ2। এখানে একটা পবিত্র কথা মনে রাখবা,
আচ্ছা, একটু হেদায়েতের কথা বলি। যেই সকল বাচ্চারা মানে হচ্ছে কমেন্টস করতে আসছেন ওই যে খোঁজার জন্য, তাহারা কপালে লিখিয়া রাখেন পাবলিক বিশ্ববিদ্যালয় আপনার জন্য নহে। পাবলিক বিশ্ববিদ্যালয় অনেক কঠিন জিনিস। আগে নিজেকে শুধরান, নিজের স্যাক্রিফাইসিং মাইন্ডটা বানান, তাইলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন। কমেন্ট সেকশনে মেয়েরা কমেন্টস করতে আসছে, তারা আপনার বোনের সমতুল্য, তাদেরকে সম্মানজনক দৃষ্টিতে দেখেন। তাদেরকে কমেন্টস করতে আসলে যদি আপনারা তাদেরকে মেসেজ রিকোয়েস্ট পাঠান, উল্টাপাল্টা কিছু বলেন, তাহলে তারা কমেন্টস করবে না, যার ফলে তাদের বুঝতে অসুবিধা হবে। এবং মেয়েরাও কিন্তু বর্তমানে অনেক এগিয়ে, ছেলেরাও চান্স পাচ্ছে, মেয়েরাও চান্স পাচ্ছে। সো আপনারা সবাই সবাইকে সম্মান দেখাবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ এটা পাবলিক ক্লাস, এগুলো সবার জন্য উন্মুক্ত। 1000 স্টুডেন্ট আছে আমাদের গ্রুপে। আমি চাই আপনারা সবাই ভালো করেন, সবাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পান। আর যারা মনে করেন আমাকে দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না, তারা কেটে পড়েন। বিগত সালে দেখছি এই ফার্ম গেটে লাখ লাখ স্টুডেন্ট, আমি ফার্ম গেটে আমার কোচিং, ফার্ম গেটে আমার অফিস, লাখ লাখ স্টুডেন্ট ফার্ম গেটে পড়তে আসছে। যারা পার্কের আনাচা কানাচা ঘোরাফেরা করছে, তাদের সেই জীবনে পার্কেও স্থান হয় নাই, স্থান হয়েছে রাস্তার মধ্যে। মাথায় রাখবেন এটা। সো এখন আপনাদের এই গুতাগুতি করার টাইম না, পড়াশোনা করার টাইম, বুঝছেন? মাথায় রাখবেন। নেক্সট টাইম যদি কেউ গুতাগুতি করেন, নিশ্চিন্তে বাইরে চলে যাবেন। তাহলে এখানে মান বসান, θ1 এর মান হচ্ছে 30। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিন্তু তাপমাত্রাকে কেলভিন স্কেলে কনভার্ট করি, কিন্তু শিশিরাঙ্কের এই টপিকে কেলভিন স্কেলে কনভার্ট করার কোনো রকম প্রয়োজন নাই, যা থাকবে তা বসাবেন। আর একটা জিনিস, এই জিটা মানে গ্লেসিয়ারের উৎপাদক, এটা সবসময় বড় তাপমাত্রায় বসাবেন। মানে হচ্ছে বায়ুর স্বাভাবিক যে তাপমাত্রা হয়, সেই তাপমাত্রায় গ্লেসিয়ারের ভ্যালুটা বসাবেন। সব প্রশ্ন দেওয়া থাকবে, চিন্তার কোনো কারণ নাই। জি এর মান তো দেওয়া আছে 1.6, θ1 দেওয়া আছে 30, মাইনাস হচ্ছে 18। কষ্ট করে ক্যালকুলেশন করে নেবেন, কষ্ট করে ক্যালকুলেশন করে নেবেন। সো মোটামুটি শেষ সমস্যা নাম্বার 1। আমরা এখন নেক্সট প্রবলেম সলভ করব। নেক্সট আর কি কি প্রশ্ন আছে দেখি। সমস্যা নাম্বার 2, এটা অনেক জায়গায় আছে এই প্রশ্নটা, এবং ক্যালকুলেশন বেস একটা ম্যাথ। কোনো একদিন বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস ছিল। বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস এবং 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের বাষ্পচাপ যথাক্রমে 4 × 10⁻³ মিটার এবং 2 × 10⁻³ মিটার হলে ওই স্থানের আপেক্ষিক আর্দ্রতা, লাস্ট ম্যাথ, আর অল্প কিছুক্ষণ পড়াবো তাহলে শেষ। আপেক্ষিক আর্দ্রতা হোয়াট? এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 14-15 সালে আসছে, রেফারেন্স লেখো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাচ্চারা 7-8 সালে আসছে। এবং এই টাইপের ম্যাথ আর কোন কোন জায়গায় আসছে দেখো, আমি রেফারেন্স লিখে দিচ্ছি। এটা আরও আসছে হচ্ছে লাস্ট ইয়ারে আসছে তোমার হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে এখানে, তার মানে অনেকগুলো জায়গায় প্রশ্ন আসছে এখানে। সো দেখো আমরা এখানে আর্দ্রতা আর বের করবো, কিছুই করবো না। এখানে ওই দিন বায়ুর তাপমাত্রা কত ছিল বলো? 20। এই 20-এর যে চাপ মানে বড় তাপমাত্রায় চাপ কোনটা দেখো তো এখানে কি বলছে, ওই যে 20 ডিগ্রি আর 15 ডিগ্রি দুটা চাপ দেওয়া আছে না, দুটার চাপ কিন্তু দেওয়া আছে। সো চাপ দুটা কষ্ট করে বসাবা, চাপ দুটা কষ্ট করে বসাবা। সো বড় তাপমাত্রায় বড় চাপ এটারে বসাবা নিচে 4 × 10⁻³ ছোট তাপমাত্রায় ছোট চাপ এটা বসাবা উপরে 10⁻³ আর্দ্রতা ক্যালকুলেশন করবা 100% দিয়ে। এটা কাটিং করো, তার মানে কত হয় 2/4 মানে হাফ × 50, তার মানে কত হয় এটা 50%। এই ধরনের ম্যাথ যেগুলো মুখে মুখে করা যায়, যেগুলো মুখে মুখে করা যায় সেগুলো করবেন, ভিতরে ঢোকার কোনো দরকার নাই, ভিতরে ঢুকবেন না। এখানে এইটুকু করলে হবে, এখানে এইটুকু করবেন কষ্ট করে।
ওকে, তাহলে সমস্যা শেষ। এখন আপনাদের কিছু এইচডব্লিউ দিচ্ছি, এখান থেকে যেগুলো এইচডব্লিউ করবেন বাসায় পড়বেন। একটা হচ্ছে আর্দ্রতার ব্যবহার, আর্দ্রতার বা আপেক্ষিক আর্দ্রতার যে ব্যবহার, এটা বাসায় পড়ে নেবেন বই থেকে, আপেক্ষিক আর্দ্রতার ব্যবহার। তারপরে মানুষ ঘামলে ফ্যান ছাড়লে আরাম লাগে কেন, এই ব্যাপারটা। তারপরে হচ্ছে এখান থেকে বিভিন্ন তাপমাত্রায় বা বিভিন্ন অঞ্চলে কেন অস্বস্তি বোধ হয়, এই জিনিসগুলো একটু রিডিং পড়ে নেবেন, জিনিসগুলো রিডিং পড়া লাগবে, তাই তো। আরেকটা হলো থার্মোমিটারের তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন তোমার হচ্ছে ধীরে ধীরে হলে কি হয়, হঠাৎ যদি হয় তাহলে কি হয়, তাহলে ধীরে ধীরে হ্রাসও পাইতে পারে, বৃদ্ধিও পাইতে পারে। থার্মোমিটারের তাপমাত্রা পরিবর্তন, কখন ঝড় হবে, কখন বৃষ্টি হবে, কখন শুষ্ক পরিবেশ থাকবে, এই জিনিসগুলো ইসাক স্যারের বই থেকে একটু পড়ে নেবেন। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, বুঝছেন, এগুলো একটু পড়ে নেবেন। সো ওভারঅল আমার যারা কোর্সটি করছো সবাইকে বলছি, আজকে ক্লাসে অনেক কথা বলছি আমি, যদি কারো গায়ে লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তোমাদের বড় ভাই কিংবা স্যার হিসেবে কথাগুলো বলছি। তোমাকে বুঝতে হবে পড়াশোনাটা এখন অনেকটা সহজ হয়ে গিয়েছে। অনলাইনের মাধ্যমে বিভিন্ন অঞ্চল থেকে যারা হচ্ছে ঢাকা শহরের টিচারগুলো সান্নিধ্য আসতে পারতো না, তারাও এখন সুযোগ পাচ্ছে। সো তোমরা যারা গ্রুপে চ্যাটিং গ্রুপগুলোতে একটা প্রবলেম ক্রিয়েট করছো, তারা একটু মানুষ হয়ে যাও, না হলে কিন্তু মানুষ অনলাইনে পড়াশোনার ব্যাপারে একটু অনাগ্রহ দেখাবে। সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ যে কোনো বিশ্ববিদ্যালয়ে যেন তোমরা চান্স পাও, সে দোয়া রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।